সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অত দেশে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1214তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ লিটনের জীবনের হৃদয় কাঁপানো, চরম কষ্ট করে করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সৎ বোনকে নিয়ে ব্যবসা করাতে গিয়ে ধরা খায় সৎ ভাই। এক সৎ ভাই তার সৎ বোনকে দিয়ে ব্যবসা করাতে গিয়ে ধরা খায়। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার কোনো এক জনম দুঃখী এতিম কপাল পোড়া মেয়ের কলিজা কাঁপানো করুণ বাস্তব জীবনের গল্প। চোখে জল এনে দেওয়ার মতো এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা আমি আশা করবো আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বরিশালের ভাই লিটনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিটন মজুমদার, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। কৃষক হলেও আমাদের নিজেদের অনেক জায়গা সম্পত্তি ছিল। শুধু কৃষিকাজের সাথে আমার বাবা জড়িত ছিলেন না, তার পাশাপাশি আমার বাবা আমাদের এলাকার একজন নামকরা মাতবর ছিলেন। গ্রামের সমস্ত সুখী দুঃখী মানুষের পাশে আমার বাবা দাঁড়াতেন। যেখানেই কেউ ন্যায় বিচার পেত না, সেখানেই আমার আব্বাকে স্মরণ করত। আমার আব্বা গেলে প্রতিটা দরবারে ন্যায় বিচার পাওয়া যেত। এইভাবে গ্রামের মানুষের চোখে আমার বাবা সৎ নিষ্ঠাবান একজন ভালো মনের মানুষ ছিলেন। কিন্তু আমার বাবা আমাদের পরিবারের সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ। তার কারণ হচ্ছে আমার মা কোনো দিনও আমার বাবাকে দেখতে পারতো না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার মা বাবার সাথে ঝগড়া করতো, বাবার সাথে যুদ্ধ করতো। এবং এরকমও হতো যে আমরা শুনতাম রাতের বেলায় আমার মা আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলতো। মায়ের শব্দ আমরা পাশের ঘর থেকে শুনতে পেতাম। এভাবে আমার মায়ের কাছে আমার বাবা প্রতিটা মুহূর্তে মুহূর্তে নির্যাতিত হতে থাকে। তারপরেও বাবা মান সম্মানের ভয়ে, মান সম্মানের কথা চিন্তা করে এই কথা কখনোই কারো কাছে বলতো না। সব কিছু নিজের মাঝেই লুকিয়ে রাখতো। ঘরে আসলে ছিলেন আমার বাবা বিড়াল, আর ঘর থেকে বের হলে আমার বাবা ছিলেন বাঘ। এমন করে আমার বাবার দিন আর রাতগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই। আমি তখন আমাদের এলাকার কোনো একটি স্কুলে ক্লাস 6-এ পড়ি। ক্লাস 5 থেকে আপনার প্রাইমারি স্কুল শেষ করি এবং বাবা আমাকে ক্লাস 6-এ ভর্তি করায়। এবং ক্লাস 6-এ ভর্তি করানো অবস্থায় একসময় হয় কি যে আমার বাবা আর আম্মুর এই অত্যাচার নিতে পারতেছিল না। একদিন আমার বাবা একটা মেলের মধ্যে গেল, একটা দরবারে গেল, এবং যাওয়ার সময় আমার আম্মা বলেছিল যে ঘরের মধ্যে বাজার নাই, যাতে বাজার করে নিয়ে আসে। তা আমার আব্বু নাকি চিন্তা করতেছিল যে বাজার যদি করি বাড়িতে আনি তাহলে মেলে লেট হয়ে যাবে, মানে দরবারে লেট হয়ে যাবে। এই জন্য আমার বাবা সরাসরি দরবারে চলে গেছে। দরবার শেষ করে আসার সময় বাজার নিয়ে আসবে। তো বাবা কেন বাজার আনতে লেট করছে, আমার মা কী করছে, ওই দরবারের মধ্যে উপস্থিত হয়ে আমার আব্বাকে সবার সামনে জুতা দিয়ে বাড়ি দিয়ে ফেলে। মানে জুতা দিয়ে আমার আব্বাকে মারে এবং আব্বা তখন দরবার থেকে উঠে যায়। উঠে গিয়ে আমার বাবা এরপরে আর পরিবারে ফিরে না, মানে আমাদের বাড়িতে আর আসে না। আব্বু সম্পূর্ণ মন খারাপ করে একেবারে হৃদয়ে ভাঙা কলিজা নিয়ে আমার বাবা তখন আমাদের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়, মানে কোথায় জানি চলে যায়। এবং চলে যাওয়ার পরে দীর্ঘ দিন হয়ে গেল আমার বাবার কোনো সন্ধান আমরা পাচ্ছি না। যদিও আমরা ভাই বোনেরা সবাই আমার আম্মুর সাথে ঝগড়া করতাম যে আম্মু তুমি এটা কেন করলা, কেন তুমি আব্বুর সাথে এরকম দুর্ব্যবহার করলা, আব্বুর সাথে খারাপ ব্যবহার করলা। আজকে তুমি আব্বুর সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করছো বলেই তো আব্বু ঘর বাড়িঘর সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। তা হয়তো আব্বু সব কিছু ছেড়ে যেত না, কেন তুমি আব্বুর সাথে এরকমটা করলা। আম্মুর সাথে তখন আমি, আমার ভাই বোন যারা আছে, আমরা খুব ঝগড়া করি এবং আমরা মনে মনে আব্বুকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। আব্বুর কোনো সন্ধান পাওয়া যায় না। এরকম করে দীর্ঘ প্রায় 1.5 বছর কেটে যায় এবং 1.5 বছর আমার বাবার কোনো সন্ধান আমরা পাই নাই। 1.5 বছর পরে আমার বাবা বাড়িতে আসে এবং বাড়িতে আসার সময় এক মহিলা এবং ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চাকে নিয়ে আমার বাবা বাড়িতে আসে। তো এইটা দেখার পরে আমার মা তো তখন খুব অবাক হয়ে যায় যে কী ব্যাপার এই মহিলাকে। আমার আব্বাকে যখন জিজ্ঞেস করা হলো যে মহিলাকে, আমার আব্বা ডিরেক্টলি বলল যে এটা আমার ওয়াইফ। তো বলল এটাকে, বলে এটা আমার মেয়ে। এই কথা বলা মাত্রই আমার মা তখন খুবভাবে রেগে গিয়ে আমার আব্বাকে মারার জন্য গেল এবং মারার জন্য গেছে পরে আমার আব্বা তখন আমার মাকে উল্টা মারল। এই জীবনে প্রথম আমি দেখলাম যে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলতে, এই প্রথম।
আমার বাবা তখন আমার মায়ের গায়ে হাত তোলে এবং হাত তুলে বলে যে আজকের পর থেকে তোর যদি মনে চায় তুই সংসার কর, আর যদি মনে না চায় তুই আমার সংসার ছেড়ে চলে যা। আমার সন্তানদেরকে দেখাশোনা করার জন্য আমি এদের জন্য নতুন মা নিয়ে আসছি। এই কথা আমার আব্বা বলল, এবং আব্বা এটা বলা মাত্রই আমার আম্মা তখন আরও ক্ষিপ্ত হয়ে গেল, আরও রেগে গেল। এবং রাত পেরিয়ে যখন সকাল আসলো, সকাল আসার পরে আমার আব্বা তখন নতুন ঘর তুলতেছে, মানে আমাদের যে একটা ঘর আছে এটার সামনে আব্বা তখন নতুন করে আরেকটা ঘর তোলে, যে নতুন ওই ঘরটার মধ্যে আমার যে নতুন মা আসছে ওই মাকে রাখবে। তখন আমার মা বলতেছে এরকম কোনো কিছু করিও না, যেটা করলে তুমি বাঁচতে পারবে না। তোমার কাছে অনুরোধ করে বলে যা হবার তা হয়েছে, তুমি এই মহিলাকে দিয়ে আসো, মহিলার সন্তানকে দিয়ে আসো। আমার আব্বা তখন বলতেছে যে না, আমি মহিলার সন্তানকেও দিব না, মহিলাকেও দিব না, আমি ওনাকে নিয়ে আসছি এবং ও আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করছে, কলমা কাবিন পরে আমাকে বিয়ে করছে। এবার আমার আব্বা আর কোনো কথাই শুনলো না। আমার আব্বা আমাদের ঘরে খুব কমই আসতো, আমার আম্মুর সাথে খুব কমই কথা বলতো, এবং বেশিরভাগ সময় আমার বাবা আমার ওই ছোটো মায়ের সাথেই থাকতো। ছোটো মায়ের সাথে এদিকে যাইতো ওইদিকে যাইতো, অলওয়েজ এই ছোটো মায়ের সাথে আমার বাবার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তো এই সম্পর্কটা আমার মা, যিনি আমার আপন মা, যিনি আমাকে পেটে ধরেছে, ইনি এটা মেনে নিতে পারতেছিল না। প্রতিটা মুহূর্তে আমার আব্বার সাথে ঝগড়া করতো, এবং ঝগড়াঝাটি মারামারি এগুলো লেগেই থাকতো। এমন করতে করতে আল্লাহ ভালো জানে, আমরা জানি না, অনেকে অনেক ধরনের কথা বলে, বাট যেটা আমরা দেখেছি সেটাই বলি। একদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, এবং ঘুম থেকে উঠলে পরে আমরা দেখতে পাই যে আমার যে সৎমা আছে, সৎমা পুকুরের মধ্যে মরে পড়ে আছে, মানে মারা গেছে। তো এরপরে আব্বু কিন্তু ওই দিন আমাদের ঘরে ঘুমায়, আমাদের সাথে ঘুমায়। তো আম্মা কিভাবে মারা গেল, কিভাবে পুকুরে গেল এবং মৃত্যুর কারণ কি, ওইটা আমরা কিছু বের করতে পারলাম না। অনেকেই বলাবলি করতেছিল যে আমার মা নাকি আমার সৎমাকে মেরে ফেলেছে, এরকমভাবে বলাবলি করে। আমার আব্বা তখন সবার কাছে বলে যে না, আমি আমার বড় বউয়ের সাথে সারা রাত ঘুমিয়েছিলাম, আমার বড় বউয়ের সাথে আমি সারা রাত ঘুমিয়েছি, কিন্তু আমার বড় বউ সারা রাতে একবারও ঘর থেকে বের হয় নাই। তাহলে আমার আম্মা কিভাবে মারা গেল, এর কোনো রহস্য পাওয়া গেল না। এরপরে যেহেতু বহু বছর আগের কথা, একবার যে আমার আব্বা তখন বলল যেহেতু মরেই গেছে, এটা নিয়ে আর টানাহেঁচড়া করে লাভ নাই, দাফন করে ফেলি। এরপরের দিনে দুপুরবেলা আমার আম্মার তখন লাশ দাফন করা হয়। তো আমার আম্মাকে আমার আব্বা কোত্থেকে বিয়ে করে আনে, এবং আমার আম্মার মানে সৎ মায়ের ঠিকানা কী ছিল, এই কোনো কিছুই কিন্তু আমরা জানতাম না। আমরা পরিবারে, আমি, আমার ভাই বোন, মা বা যারাই আছি, আমরা কেউই জানতাম না। অনেক সময় আব্বাকে জিজ্ঞেস করতাম যে ওনাকে কোত্থেকে আনছেন, ওনার ঠিকানা কি, ওনার বাড়ি কই, ঘর কই, এগুলো জিজ্ঞেস করলে পরে আমার আব্বা এইসবের কোনো উত্তর দিত না, এসব কোনো কিছুই বলতো না। তো আমার তখন ছোট বোনটা, মানে আমার ওই মহিলা যে মারা গেছে, ওনার মেয়ে ছিল একটা, নাম ছিল আয়েশা। তা আমার আব্বা তখন আমার এই আয়েশা বোনটাকে আমার কাছে এনে দিয়ে বলে, বৌরি, সারা জীবনে তো তুই আমাকে অপমান করেছিস, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিস, লোক মানুষের সামনে তুই আমাকে জুতা দিয়ে মারছিস। তা আমি সব কিছু ভুলে গেছি, আমার কোনো অভিযোগ তোর উপরে নাই। তবে তোর কাছে আমার একটাই দাবি, তুই আমার মেয়েটারে কখনো কষ্ট দিস না, আমার মেয়েটারে তুই তোর আরেকটা যে মেয়ে আছে এটার মতো করে বড় করিস। তো প্রথম দিকে আসলে আমার মা ওই আমার সৎ বোনটার সাথে খুব খারাপ ব্যবহার করতো না, কিন্তু আমার সৎ বোনটাকে দিয়ে কাজ করাইতো, এটা সত্য কথা, প্রচুর পরিমাণের কাজ করাইতো। মানে এখানে সেখানে সারাটা দিন ওরা কাজের উপরে রাখতো। এমন করতে করতে মোটামুটি আমরাও বড় হই, আমিও বড় হই। দেন আমি তখন আমাদের এলাকার একটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। তো এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমি আমার আব্বার সবসময় বলি, ও আব্বা, আমার একটা মোবাইল ফোন কিনে দিবা। এবং এটা নিয়ে আব্বুর সাথে তর্কাতর্কি করতেছে। আমার আব্বা বলে তুই এসএসসি পাস করে ফেললে তা আমি তোর মোবাইল ফোন কিনে দিব। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিব, ওই মুহূর্তে আমার পরীক্ষা শুরু হওয়ার 3 দিন আগে আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার আব্বা বাজারে ছিল, এবং বাজারে থাকা অবস্থায় হঠাৎ করে বাজার থেকে খবর আইলো যে আমার আব্বা নাকি স্ট্রোক করছে। তো আমি তখন পরীক্ষার সামনে আমার বাড়িতে পড়তেছিলাম। এই খবর পাওয়ার পরে দৌড়ে বাজারে গেলাম, বাজারে গিয়ে শুনে আব্বারে হসপিটালে নিয়ে গেছে। এবার আমিও হসপিটালে গেছি, এবং হসপিটালে আমি পৌঁছানোর আগে আমার আব্বা মারা গেছে। তো সেখানকার যিনি ডাক্তার ছিলেন তিনি বললেন আমার আব্বা স্ট্রোক করছে, স্ট্রোক করে মারা গেছে। তো আব্বুর মৃত্যুতে আমরা প্রচুরভাবে ভেঙে পড়ি, আমিও অনেক কষ্ট পাই ব্যক্তিগতভাবে, এবং আমার আম্মু অনেক কষ্ট পায়। এবং আব্বু যখন মারা যায়, দেন আব্বুর লাশ তখন আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমার সৎ মায়ের লাশের পাশেই, আমার সৎ মায়ের কবরের পাশেই আমার আব্বাকে তখন আমরা কবস্থ করি, আমার আব্বাকে তখন আমরা ওখানে মাটি দিই। তো আব্বুকে মাটি দেওয়ার পরে প্রচণ্ড রকমের অভাব তখন আমাদের পরিবারে। ধরেন আমি এসএসসি পরীক্ষা দিয়ে, আর ওই মুহূর্তে আব্বু মারা যাওয়ার পরে আমি আর পরীক্ষা দিই নেই। এই বাসায় কান্নাকাটি, ঝামেলা, চিল্লানি, চেঁচামেচি, এরকম করতে করতে আমি আর পরীক্ষা দিলাম না। যদিও অনেকেই বলেছিল তুই পরীক্ষা দে, লিটন তুই পরীক্ষা দে, কিন্তু আমি আর পরীক্ষা দিই নাই, আমার কাছে ভালো লাগে নাই। এবং পরীক্ষা না দেওয়ার পরে আমি তখন পরিবারের মাঝে পড়ে আছি। এবার আস্তে আস্তে করে আমার আম্মা বলে কৃষিকাজের দিকে একটু মনোযোগ দে, এখন তো পরিবার চলতেছে না, সংসার চলতেছে না, তোর আব্বা তো আগে কাজ টাজ করতো,
তাই এখন কৃষিকাজ কর। পরে আমি আস্তে আস্তে করে কৃষিকাজ করতেছি এবং কৃষিকাজ করে করে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করি, মোটামুটি ভালো টাকা ইনকাম করতাম। এমন করতে করতে আমার সাথে যারা এসএসসি পরীক্ষা দিছে ওরা অনেকেই হচ্ছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, বরিশালে বা ঢাকাতে অনেক অনেক কলেজে ভর্তি হয়েছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে পাশ করার পরে, বাট আমি তো আর পরীক্ষা দিলাম না, গ্রামের মাঝেই পড়ে আছি। এভাবে পড়ে থাকতে থাকতে আমার একটা বন্ধু ছিল, নাম ছিল খোরশেদ, মানে ওর সাথে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ও তখন ঢাকায় পড়ে, মানে ঢাকায় পড়ে এবং ঢাকায় পড়াশোনা করতো। এবং খোরশেদ যখন গ্রামে আসে, আপনার ইন্টারমিডিয়েটে যখন পড়ে, তখন ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পরে মানে আমি প্রায় এখানে 2-3 বছর কেটে যায়, তখন আমি পুরোপুরিভাবে কৃষিকাজ করি, কৃষি খামার করি বা কৃষিকাজের সাথেই জড়িত থাকি। খোরশেদ বাড়িতে আসার পর আমি খোরশেদরে বলি, বেটা তুই ঢাকা শহরে পড়াশোনা করস, তোর সাথে তো কত মেয়েদের লিঙ্ক থাকে, আমার 2-1টা নাম্বার দিই, একটু প্রেম টেম করি, কথাবার্তা বলি। তো আমার এই গল্পটা প্রায় 2010 কি 11-এর কাছাকাছি ওই সময়ের মধ্যে। পরে মানে ও আমারে বলতেছে যে না রে, আমার কাছে কোনো মেয়ের নাম্বার টাম্বার নাই। তাই আমি সবসময় জ্বালাইতাম যে আমার একটা সুন্দরী মেয়ের নাম্বার দে, আমি একটু প্রেম করি, একটু কথা বলি, আমার তো সময় কাটে না, খুব বোরিং লাগে। এমন করে ওর কাছে চাইতে চাইতে ও একদিন আমার একটা মেয়ের নাম্বার দিল, নাম্বার দিয়ে বলতেছে, বন্ধু এই মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমি মেয়েটাকে দেখছি, মেয়েটা পরীর মতো চেহারা, এবং তুই দেখ মেয়েকে পড়াইতে পারস কিনা। তখন আসলে আপনার এই ভিডিও কলের সিস্টেম ছিল না, বাটনওয়ালা ফোনগুলো ছিল, আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। তো আমাকে তখন নাম্বারটা দিল, দেওয়ার পরে আমি এই নাম্বারটা তখন কী করলাম, এই মেয়েটার নাম্বারটা আমি আমার মোবাইলে নিলাম। শুধু নাম্বার যে আমাকে দিয়েছে তা না, সেই সময় ও আমাকে নাম্বার দিয়ে আমার কাছ থেকে 500 টাকা নিয়েও যায়, যে আমি ওরা 500 টাকা দিই। তখন আমি নাম্বারটা নিই এবং নাম্বারটা নেওয়ার পরে 2 দিন নাম্বারটা রেখে দিই, ফোন দিই না। এবং 2 দিন পরে একদিন বিকেলবেলা আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা আম গাছ আছে, আম গাছের নিচে বসে আছে আপনার প্রায় আসরের পরে। তাহলে আমি চিন্তা করলাম যে মেয়েটার সাথে একটু কথা বলি। আসরের পরে আমি মেয়েটা তখন ফোন দিলাম, ওইখানে বসে বাতাসে বইসা। এখন 2টা-3টা ফোন করলাম, বাট মেয়েটা আমার কল রিসিভ করে না। এবং যখনই কল রিসিভ করে না, তখন আমি চিন্তা করলাম যে ভাইরে ভাই, মেয়ে তো কল রিসিভ করে না, মানে ঝামেলা কি, না কোনো ছেলের নাম্বার, না আমার 500 টাকাই লস। আমি তখন লাইনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি আর তারা ফোন টোন দিলাম না। আমি রাতের বেলায় 8টা-9টা পর্যন্ত দোকানে থাকতাম, দোকানে যেতাম, ক্রাম খেলতাম এবং অনেক বদলা টদলা দিয়ে কাজ করাইতাম, তো ওদের টাকা পয়সা দিতাম, দোকানপাটে ঘোরাফেরা করতাম। এমন করে আমি তখন রাত্র প্রায় 10:30টার দিকে বাড়িতে আসি। 10:30টার দিকে বাড়িতে আসার পরে আমি তখন খাওয়া দাওয়া করি, 11টার মধ্যে 11:30টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। আমি তখন শুধুমাত্র তন্দ্রায় আসছিলাম, ওই সময় হঠাৎ করে আমার মোবাইল ফোনটা বেজে ওঠে। এবং মোবাইল যখন বেজে ওঠে আমি তখন অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, আমাকে ফোন দিল কে। আমি তখন দেখতেছি যেটা ওই নাম্বারটা, যে নাম্বার আমি বিকেলবেলা কল দিয়েছিলাম। পরে চিন্তা করতেছি কল ধরবো কি ধরবো না, মানে মনের ভিতর তখন ভয় লাগতেছে যে নাকি ধরে আবার কোনো বিপদে পড়ি, না খোরশেদ আমার কোনো বিপদে ফেলায়। এরপরে আমি তখন কলটা রিসিভ করলাম। রিসিভ করার পরে ওই পক্ষ থেকে খুব মিষ্টি একটা কণ্ঠে কোনো একটা মেয়ে বলে বসলো, হ্যালো, কে বলছিলেন। এটা যখন বললো আমি তখন নর্মালি বললাম যে আমার নাম লিটন। বলে লিটন, কোন লিটন? আমি বললাম দেখেন, আমি ওই আপনার সাথে একটু কথা বলতে পারি? মেয়ে বলে হ্যাঁ বলেন, কী বলবেন। আমি বললাম যে আসলে আমি আপনাকে ফোন দিয়েছিলাম বিকালবেলা, আপনাকে আমার খুব ভালো লাগছিল। বলে আপনি আমাকে দেখছেন? আমি বললাম হ্যাঁ দেখছি। বলে কোথায়? আমি বললাম যেখানেই দেখা সেখানে তো দেখছি, তাই না? তো খুব ভালো লাগছিল এবং খুব কষ্ট করে আপনার নাম্বারটা ম্যানেজ করলাম। পরে আমাকে বলে যে আমার নাম্বারটা কীভাবে ম্যানেজ করলেন, আপনাকে আমার নাম্বারটা কে দিয়েছে? আমি বললাম যে যেভাবেই হোক নাম্বার তো নিয়েছি, কেউ না কেউ তো নাম্বার দিয়েছে, নাম্বার পেয়েছি এবং নাম্বার পাওয়ার পরে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, যদি আপনি আমাকে একটু কথা বলার সুযোগ দেন। মেয়েটা তখন আমাকে বলতেছে দেখেন আমার কাছে না এত সুযোগ নাই, আর আমি খুব ব্যস্ত মানুষ, আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, এটা বলে তখন লাইনটা কেটে দেয়। এবং কলটা কেটে দেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি, আরে কলটা কেটে দিল মানে বুকটার মধ্যে কেমন আনচান আনচান করতেছে, সারাটা রাত আর ওভাবে ঘুমাইতে পারি না। আমি কিন্তু আর বিরক্ত করি নাই, এরপরে আর কল টল দেয়নি। তো এর পরের দিনও কেটে গেল। এর পরের দিন রাত্র ঠিক 11টা বাজে এই মেয়েটা আমাকে আবারও ফোন দিল। আমি কিন্তু আর ফোন টোন করি নাই। পরে আমাকে ফোন দিয়ে বলতেছে আচ্ছা আপনি আমাকে ফোন করেন নাই কেন? গতকালকে লাইন কেটে দেওয়ার পরে মেয়েটাই বলতেছে। আমি বললাম না, আপনারা বলছেন যে আপনাকে বিরক্ত না করার জন্য। তো মেয়েটা আমাকে বলতেছে তো একটা মেয়ে যদি আপনাকে বলে যে তাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, তাহলে কি আপনি আর করবেন না? আমি বললাম না, একটা মেয়ে যদি আমাকে বলে সে আমার কলে বিরক্ত হয়, তাহলে আমি তাকে কেন কল দিয়ে বিরক্ত করবো বলেন? তার মানে মেয়েটা তখন বলে তার মানে হচ্ছে না আপনি ভালো মানুষ, রাইট? আমি বললাম ভালো কি খারাপ ভাই এটা তো আমি জানি না, আমি কেমন এটা আমার আল্লাহ ভালো জানে বা আমার আশেপাশে যারা আছে এরাই জানে। আমি নিজেকে হাজারো ভালো বললে কি আমি ভালো হতে পারবো? মেয়েটা আমাকে বলে খুব অনেস্টলি সত্য করে একটা কথা বলি। আমি বললাম বলেন। বলে আপনি না মানুষ হিসেবে খুব ভালো। আমি বললাম থ্যাংক ইউ। বলে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ, আমি তো কথা বলার জন্য আপনাকে কল দিয়েছিলাম,
এবার দেখলাম মেয়েটা নিচ থেকে আমার সাথে কথা বলতে চাচ্ছে। এবার আমিও তার সাথে কথা বলি। তা আমি না ছোটোবেলা থেকে একটু চাপাবাজ মানে টাইপের ছেলে ছিলাম, একটু চাপাবাজি করতাম। ধরেন একটা শার্ট যদি কিনতাম 200 টাকা দিয়ে, আমি বলতাম 600 টাকা, বা যে কোনো কিছুর মধ্যে আমি চাপা মারতে পছন্দ করি। তো মেয়েটা যখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোথায়, পরে ভাবলাম আমি যদি বলি যে আমার বাসা হচ্ছে আপনার বরিশালে, এই মেয়ে হয়তো আমার সাথে কথা নাও বলতে পারে, যেহেতু মেয়ে বলছে তার বাসা ঢাকাতে। পরে আমি বললাম আমার বাসাও ঢাকা। বলে আপনার বাসা ঢাকা কোথায়? আমি তখন বললাম মিরপুরে। ওরকমভাবে মানে আমি তো কোনো ঠিকানা জানি না, আমি বললাম মিরপুরে। আমার মনে মনে ভাবতেছি যে মেয়ে যদি বলে তার বাসাও মিরপুর, তাহলে তো ধরা খেয়ে যাবো। তাই আমি বললাম আমার বাসা মিরপুরে। মেয়ে তখন বলতেছে ও আচ্ছা ভালো, মিরপুরে। মিরপুরের দিকে অবশ্য আমার যাওয়া হয় না। তো আমি বললাম আপনার বাসা? বলে আমার বাসা ধানমন্ডিতে। আমি বললাম ও আচ্ছা, ধানমন্ডির কথা শুনেছিলাম। বলে কেন, কখনো আসেন নাই? আমি বলে হ্যাঁ গিয়েছি, মাঝে মাঝে যাইতাম, বাট ওভাবে না। পরে ওই দিন মেয়েটার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি, এবং বলতে বলতে ওই আমি আমার কথার মাঝে অলওয়েজে চাপাবাজি রেখেই দিচ্ছি, মানে চাপার স্ট্যান্ডবাজি করে যাচ্ছি, তাকে এইটা ওইটা বিভিন্নভাবে কথাবার্তা বলে যাচ্ছি, এবং মেয়েও যথারীতি আমার মানে কথার উত্তর দিচ্ছে, বা আমার সাথে সেও তার মতো করে কথা বলে যাচ্ছে। এরকম করে প্রায় আমি তার সাথে সারাটা রাত যেয়ে কথা বলি, এবং সারাটা রাত যেয়ে কথা বলতে এত ভালো লাগে বলার মতো না। অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে তার সাথে কথা বলি, এবং অনেক দিন পর্যন্ত এভাবেই মেয়েটার সাথে কথা বলতাম। এরকম করে কথাবার্তা বলতে বলতে মেয়েটা আমাকে সবসময় বলতো যে চলেন আমরা একদিন দেখা করি, মানে দেখা করার জন্য চাচ্ছে। বাট আমি তো বরিশালে থাকি, আমি কেমনে দেখা করব? আর এই মেয়ের সাথে যে আমার প্রেম হয়ে গেছে এটা কিন্তু আবার খোরশেদরে বলি নাই। কারণ বলি নাই এই কারণে যে বলে ফেললে যদি খোরশেদ আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যায়, বা কোনো না কোনোভাবে যদি খোরশেদ মেয়েটার সাথে রিলেশন করার চেষ্টা করে, এই জন্য আমি আর এই মেয়েটার কথা খোরশেদকে বললাম না। খোরশেদকে না বলে আমি তখন এই মেয়ের সাথে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি। সবসময় আমাকে ফোন করে, আমি তার সাথে কথা বলি। এরকম করে দুজনের মাঝে মোটামুটি একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়, একটা মাখামাখি প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। আর মেয়ে আমাকে প্রচুর প্রেশার দিচ্ছে যে আসেন ঢাকাতে একটাবার দেখা করি। তেমন করতে করতে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি ঢাকায় দেখা করতে যাব। তো মোটামুটি তখন তো আমার কাছে টাকা পয়সা আছে, কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, আমার মানে দেখাশোনা করি, আমার জমি জামা ওগুলোতে আমার টাকা আসে। ওই টাকা দিয়ে এর আগের দিনে আমি তখন ঢাকায় চলে গেলাম, মানে যেদিন মেয়ের সাথে দেখা করব এর আগের দিন ঢাকা গেছে। ঢাকায় গিয়ে আমি একটা আবাসিক হোটেলে ছিলাম রাতের বেলায়, রাত যাপন করলাম আবাসিক হোটেলে, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়ে আমাকে যে লোকেশানে যেতে বলছে, আমি আলহামদুলিল্লাহ আপনার সুন্দর করে সাজুগুজু করে পোশাক আশাক পরে সেই লোকেশানে চলে গেলাম। এবং যাওয়ার পরে এই প্রথম মেয়েটার সাথে আমার দেখা, এবং আমার কাছে এসে ভাই আমি না তার সাথে কথা বলতে বলতে মনে মনে তার নিয়ে যেমনটা চিন্তা করেছিলাম, বাস্তবে দেখতে সে ঠিক তেমনই, মানে অনেক সুন্দর, একদম পরীর মতো চেহারা, অদ্ভুত রকমের, এবং বয়সটা মনে হয় অনেকটাই কম হবে আমার থেকে, মনে হয় মানে আমার বয়সই হবে, নিলে আমার থেকে 1-2 বছরের ছোটো হবে এরকম। পরে আমার বলতেছে যে আপনার নাম কি লিটন? আমি বললাম হ্যাঁ। তো সে কিন্তু আমার সাথে ফোনে তুমি করে সম্বোধন করতো, বাট সরাসরি দেখা হওয়ার পর আমাকে আপনি বলতেছে। পরে আমি বললাম যে তুমি তো মনে হয় আমার সাথে ফোনে তুমি করেই কথা বলতা। বলে হ্যাঁ বলতাম, সমস্যা কি, আপনি একটু সম্মান দিলাম প্রথম তো এই জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে তার সাথে তুমি করে কথা বলি, এবং বলার পরে তার নিয়ে আমি ঘুরতে যাই। আমাকে বলো চলো না কোনো দিক থেকে একটু ঘুরে আসি। তারপর ওই দিনটা ঘুরে আমি ওই রাতে আবার আবাসিক হোটেলেই থাকি, এবং থেকে এর পরের দিন তার সাথে আমি আবারও দেখা করি। তো দেখা করতে গিয়ে আমার ইচ্ছে হলো যে তার আমি কিছু শপিং করাই দিব। পরে ওই অবশ্য আমার কাছে শপিং চাই নাই, আমি নিজেই বললাম যে চলেন আপনাকে কিছু শপিং করাই দিই। পরে আমার বলতেছে না 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 আমি যাব না। আমি বললাম প্লিজ চলেন আমি আপনাকে একটু শপিং করাই দিই। এইটা বলে আমি তখন তার শপিং করাইতে নিয়ে যাই, এবং শপিং করাইতে নিয়ে আমি তার অনেক টাকা শপিং করাই দিই। এবং শপিংগুলো করিয়ে তার হাতে দেওয়ার পরেই ও তখন আমার উপর আরও দুর্বল হয়ে পড়ে। মানে আমাকে বলতেছে যে মানে আপনি আমার সাথে প্রথম দেখায় আপনি আমার পিছনে এতগুলো টাকা খরচ করে ফেললেন, মানে আপনি না সত্যি অনেক ভালো মনের মানুষ। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করতেছে যে আপনার মতো ছেলে যদি কারো গার্লফ্রেন্ড হয়, বা কারো মানে আপনার মতো ছেলের বউ যদি কোনো মেয়ে হয়, তবে তার মতো ভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ হবে না। তো এমন করেই তার সাথে কথাবার্তা বলি, এবং এই দিনও আমি আপনার আবাসিক হোটেলে থাকি রাতের বেলায়। পরের দিন তার সাথে আবারও দেখা করি, এভাবে টানা 3 দিন দেখা করে আমি চিন্তা করলাম যে আমি যদি তারে বলি যে আমি ঢাকাতেই থাকি, তাই সে যে কোনো সময় সাথে দেখা করতে চাইবে, আর আমি যে কোনো সময় তার সাথে দেখা করতে পারবো না। তখন আমাদের রিলেশনের মাঝে একটা সমস্যা হতে পারে, মেয়েটা আমার ভালোবাসাটা নিয়ে একটা সন্দেহ মানে পোষণ করতে পারে। পরে আমি টেকনিক্যালি তারা বললাম যে দেখো আমি তো আসলে মানে কয়েকটা দিনের জন্য বরিশালে যাব। বলে কেন বরিশালে কেন? আমি বললাম না আমার গ্রামের বাড়ি বরিশাল, তো আমাদের গ্রামের বাড়িতে অনেক জায়গায় সম্পত্তি আছে, এগুলো একটু দেখাশোনা করে আসবো, কয়েকদিন পরে আসবো। পরে আমাকে বলতেছে হ্যাঁ তাহলে যেতেই পারো, সমস্যা কি, আমি যাবো? আমি বললাম না না তোমার যেতে হবে না, আমি একাই যাই, এবং সব কিছু ঠিকঠাক করে আমি খুব তাড়াতাড়ি ঢাকায় ব্যাক করব। আমাকে বলো আচ্ছা ঠিক আছে তাহলে যাও। এরপর আমি গ্রামে গেলাম, বরিশালে গেলাম,
এবং বরিশালে যাওয়ার পরে অলওয়েজ তার সাথে ফোনে কথা বলতেছি, মানে কথা বলতে পারছি, মানে দুজনে খুব গভীরভাবে রিলেশনে জড়াই গেছি। এবার মেয়েটা আমাকে বলতেছে, আমি এবার আবার আমাকে যেদিন দেখা করতে বলে, আমি তো তার সাথে, সে আমাকে বলে আমি কালকে দেখা করবো, তো আমি এর আগের দিনে বরিশাল থেকে চলে আসি, এসে তার সাথে দেখা করে আবার বরিশালে চলে যাই। ও কিন্তু জানে না যে আমি বরিশালে থাকি, ও জানে আমি পার্মানেন্টলি ঢাকায় থাকি। এবং আমি তাকে বলেছি আমার ঢাকাতে নিজেদের বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে। এবং একটা পর্যায়ে আমাকে বলতেছে, মানে বিয়ের কথা বলতেছে, যে এইভাবে তোমার সাথে কথা বলি, এটা আমার নিজের কাছেও খারাপ লাগে, আমার কাছেও ভালো লাগে না বিষয়টা, সো আমরা বিয়ে করে ফেলি, আমরা বিয়ে করলে একসাথে থাকবো। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, মেয়েটা কিন্তু তার মামার বাড়িতে থাকতো, এবং তার মা হচ্ছে তার বাবাকে ছেড়ে চলে আসে, এবং আসার পর ওর মা অন্যত্রে বিয়ে বসে যায়। তো বসে গেলে পরে ও ওর মামার বাড়িতেই থেকে যায়, ওর মামা মামির সাথে থাকে, ওর মামাদের সাথে থাকে। মোটামুটি এরা অনেক ভালো, ওর সাথে অনেক ভালো বিহেভ করে। পরে আমারে বলতেছেন যে, বলে চলো আমরা ইয়ে করি, মানে আমরা বিয়ে করে ফেলি, আমাকে বলে। আমি তখন বললাম বিয়ে করে ফেলি ভালো কথা না, ও আমাকে বলে যে ওর মানে পরিবারের কাছে প্রস্তাব পাঠানোর জন্য আমাকে বলে। পরে আমি ওরে বললাম যে দেখো, ও মেয়েটার নাম ছিল অন্তরা। তাই আমি বললাম, দেখো অন্তরা, আমার পরিবার সম্বন্ধে তুমি আসলে কতটুকু জানো আমি জানি না, আমার পরিবার অনেক সমস্যা আছে, আমার পরিবারের মানুষগুলো অনেক সেন্সিটিভ, তারা আসলে মানে এরকম না যে আমি কোনো একটা জায়গায় পছন্দ করে ফেললাম এবং তারা ওখানে গিয়ে মানে প্রস্তাব দিল, আমাকে বিয়ে করায় ফেললো। আমার পরিবার অনেক হার্ড, আমি আমার পরিবারকে এত সহজে ম্যানেজ করতে পারবো না, আমার পরিবার খুব সহজে আমার কথা শুনবে না। ও তখন আমাকে বলতেছে, বারে এটা তুমি কি বলো, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, সো তোমার পরিবার তোমার কথা শুনবে না কেন? আমরা তো কোনো অন্যায় করতেছি না, কোনো অপরাধ করতেছি না, আমরা দুজনকে ভালোবাসি, তাহলে এখানে পরিবার না রাজি হওয়ার কি আছে? আমি তখন ওরে বললাম যে না, তোমার কথা ঠিক আছে, পরিবার না রাজি হওয়ার কিছুই নেই, পরিবার রাজি হবে, কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে। এমন করতে করতে এবার আমাকে বারবার প্রেশার দিচ্ছে, এই পরিবার পাঠাও। একটা পর্যায়ে আমি তারা বললাম, দেখো অন্তরা, আমি আমার মাকে বলছি, আমার আব্বাকেও বলছি, এরা আসলে মানে রাজি নেই, এরা টোটালি বলতেছে যে ওরা আমাকে এই মুহূর্তে বিয়ে করাবে না, এবং তারা হচ্ছে মানে আমাকে এক কথায় বলতে গেলে মানা করে দিচ্ছে। ওরা বলতেছে আমার এখনও বিয়ের বয়স হয়নি, সো আমাকে এখন বিয়ে করাবে না। আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি কীভাবে তোমাকে ছাড়া থাকবো, এবং আমার মা মামি হয়তো আমার বিয়ে দিয়ে ফেলবে, আমার আম্মুর যেখানে বিয়ে হয়েছে আমার সেখান থেকে আমার ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছে, আমাকে কিন্তু বিয়ে দিয়ে দিবে। পরে আমি বললাম, আচ্ছা অন্তরা, একটা কাজ করলে কেমন হয়, চলো না আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমাকে বলে, পালিয়ে বিয়ে করে আমি থাকবো কোথায়, খাবো কি, আমারে বলে। আমি বললাম, যেখানেই থাকার আমরা থাকবো, আমি তোমারে রাখবো, তা এসব নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। ও আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। এরপর আমি কী করলাম, আমার বন্ধু খোরশেদের সহযোগিতায় আমি তখন ঢাকাতে একটা বাসা ভাড়া করি। এবং বাসা ভাড়া করার পরে ও তখন গ্রাম থেকে ঢাকা থেকে ওর বাসা থেকে চলে আসে। আসার পরে একটা কাজী অফিসের মাধ্যমেই আমি তখন ওকে বিয়ে করি, এবং বিয়ে করার পরে ওই রাতে আমি তখন তারে নিয়ে ওই বাসার মধ্যে উঠি, এবং বাসার মধ্যে আমি তখন খুব সুন্দর করে বাসাটা সাজুগুজু করি, এবং মোটামুটি আমার যা টাকা ছিল সব টাকায় আমি ওখানে শেষ করে ফেলি, এবং সব টাকাগুলো শেষ করে আমি তখন ওরে নিয়ে ওখানে থাকতেছি। তো এই অবস্থার মধ্যেই তখন হলো গিয়ে আমি চিন্তা করতেছি যে ওরে নিয়ে আমি 1 থেকে 1.5 মাসের মতো থাকি। আর ওইদিকে তো আমি গ্রামে অনেক সবজি লাগাইছি এবং বিভিন্ন ধরনের আবাদ করে আসছে, এখন আমার আবাদগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা আমাকে বারবার ফোন দিতে আছে, বাড়িতে আয়, গ্রামে আয়। আমি আর বাড়িতে আর গ্রামে যাইও না, আর এদিক দিয়ে আমি ওর সাথে ঢাকায় পড়ে আছি। আর আমার ছোটো ভাই তখন আমার সব কিছু দেখাশোনা করতেছিল। আমার ছোটো ভাই একটা আছে, আমার ছোটো বোন একটা আছে, আবার আরেকটা ছোটো বোন আছে, মানে আয়শা। তো এরা সবাই মিলে আমার গ্রামের বাড়ির জমি জামাগুলো দেখাশোনা করতেছে। তা আমি এদিক দিয়ে হচ্ছে অন্তরায় নিয়ে ঢাকাতে ভাড়া থাকতেছি, ঢাকাতে চলতেছি। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে অন্তরা আমাকে বারবার বলতেছে আমার টাকাও কিন্তু শেষ, আর অন্তরা কিন্তু চাহিদা অনেক ভাই, মানে ওর চাহিদা আমি পূরণ করতে পারি না। ও আজকে শপিং করবে, কালকে সিনেমা দেখতে যাবে, এরপরের দিন ও আবার ঘুরতে যাবে, মানে ওর প্রতিনিয়তই অনেক ডেট থাকে, এবং ওর ওই ডেটগুলো ফিল আপ করতে গেলে আমি অনেকভাবে মানে হেরে যাই, ওকে আমি ঠিকমতো চলাফেরা করাইতে পারি না, মানে আমার কাছে ওরকম টাকা থাকে না। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি বাড়িতে কিছু জমি বিক্রি করব। এটা বলে আমি তখন অন্তরারে বললাম যে অন্তরা, আমি তো গ্রামে যাব, বরিশালে যাব, আমি এখানে থেকে আমি কিছু জায়গায় বিক্রি করে আসব, আমার এলাকাতে মানে একটু সমস্যা, আমার জায়গায় সম্পত্তি নিয়ে কিছু জায়গায় বিক্রি করব। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাই আমি বললাম যে তুমি কীভাবে থাকবা? ও আমাকে বলে এটাও তো খুব কঠিন একটা বিষয়, আচ্ছা আমার একটা বান্ধবী আছে, আমি আমার বান্ধবীটাকে নিয়ে থাকবো। আমি বললাম তোমার বান্ধবী তোমার সাথে থাকবে? বলে হ্যাঁ, ও তো হোস্টেলে থাকে, আমি আমার সাথে নিয়ে আসবো। পরে আমি বললাম তাহলে বলো। ও কী করলো, ওর বান্ধবীটাকে ওর সাথে নিয়ে আসলো ঢাকাতে, এবং ওর রুমের মধ্যে ও আর ওর বান্ধবী ওরা দুজনে মিলে থাকতো। ওই সময়টাতে আমি তখন বরিশালে গেলাম যে কিছু জায়গা বিক্রি করে কিছু নগদ টাকা নিয়ে আসবো। এবং বাড়িতে গিয়ে যাওয়ার পরে আমার মা আমার উপরে খুব রেগে আছে।
আমার সাথে কথা বলে না, আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে যে তোর কারণে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হইলো, সবজিগুলো নষ্ট হইলো, তুই এগুলো উঠাইলিও না, আসলিও না, বিক্রিও করলি না, এবং তোর ছোটো ভাই তো কৃষিকাজের প্রতি ও অত আগ্রহ না, ও তো কৃষিকাজ বুঝে না। এরপরে ওকে দিয়ে আমি যেভাবে পারছি এভাবে কষ্ট টষ্ট করে কোনো রকম আবাদ করা আমি শেষ করছি, তুই এরকম করলি কেন? মানে আম্মু আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। পরে আমি বললাম, আচ্ছা আম্মু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার সাথে এরকমটা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো এমন করে আমি আম্মুর সাথে কথাবার্তা বললে আম্মুকে অনেকটা আমি তখন মানে আমার আয়ত্তে নিয়ে আসি, কন্ট্রোলে নিয়ে আসি। আম্মু অনেকটা সফট হয়ে যায় এবং এরপরে আমি ভাবলাম যে এখন আমি কি করব। এবার আমি চিন্তা করতেছি আমি এবার জমি বিক্রি করার মানে পরিকল্পনায় যাইতেছি, জমি বিক্রি করে ফেলবো। এবার জমি বিক্রি করার জন্য এদিকে সেদিকে বিভিন্ন দিকে কথাবার্তা বলতেছি যে কোথায় বিক্রি করা যায়। এবং এই যে আমি জমি বিক্রি করব এই খবরটা তখন আমার আম্মুর কানে চলে আসে। আমার আম্মু তো অনেক চালাক ছিল, অনেক দুর্দান্ত চালাক মহিলা ছিল, মানে মুখের দিকে তাকিয়ে অন্তরের কথা আমার আম্মা বলে দিতে পারতো, এরকম চালাক ছিল। আমার আম্মা তখন বুঝে ফেলে যে আমি ঢাকায় কিছু একটা করে ফেলছি, বা ঢাকায় আমি বিয়ে শাদী করে ফেলছি, আমি বাড়ি থেকে বা গ্রাম থেকে জমি টমি বিক্রি করে টাকা টুকে নিয়ে চলে যাব, এরকমটা আম্মু তখন মনে করতেছে। এবং এইটা যখন আম্মু মনে করে, আম্মু তখন খুব মানে হয়ে যায়। এবার আম্মা তখন করে কি, মানে সবার কাছে বলে বেড়াইতেছে যে খবরদার কেউ যেন লিটনের কাছ থেকে কোনো জায়গায় সম্পত্তি না কিনে। এবার আমার কাছ থেকে কেউ জায়গা কিনে না, এবার আমি কোনো জায়গাও বিক্রি করতে পারি না, আর আমি তো একা দলিল দিলে হবে না, জায়গার মালিক আমার ছোটো ভাই আছে, আমার মা আছে এবং আমার ছোটো বোন আছে, তো আমি তো আর একা মানে দলিল দিলে আমারই দলিল তো আর গ্র্যান্টেড হবে না। আমি তখন খুব অভাবে পড়ে গেছি ভাই, আমার মা আমার জমিতেও নামতে দেয় না, যেগুলো আমি নিজে করা জমি, আমার ফসল আমি বিক্রি করব, ওই ফসল আমাকে বিক্রি করতে দেয় না। আমি তখন এত অভাবে পড়ে যাই, চলতে পারি না, এবং আমি লাস্ট পর্যন্ত মানে কি করব বুঝে উঠতে পারতেছি না। আর এদিক দিয়ে অন্তর আমাকে বারবার ফোন দিতে আছে, তুমি ঢাকাতে আসো, আমার বাসা ভাড়া দিতে হবে, আমার বাসায় বাজার শেষ, আমার বাজার লাগবে, মানে আমি কি করব মানে বুঝতে পারতেছি না। আল্লাহকে রাখতেছি, ও আল্লাহ একটা ভালো ব্যবস্থা করে দাও, আর কত, আমি তো নিতে পারতেছি না। অন্তরা মাসের বাজার, বাসা ভাড়া, এই সব কিছু দিতে এখন অনেক টাকা লাগবে, তা আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে তো ভাই এত টাকা নাই। আমি তখন কান্নাকাটি শুরু করি, মানে কি করব, বাড়ির মধ্যে এমনি সামনে টাকা ম্যানেজ করতে পারি না। পরে আমার যেই আপনার বোনটা আছে, সৎ বোনটা আছে, ওর কাছে কিছু টাকা থাকে, ও ধরেন মানুষের কাজ টাজ করে, এমনি এমনি টুকিটাকি কিছু টাকা ওর কাছে থাকে। ও আবার দেখে কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর, মানে আমার যে আপন বোনটা আছে এটার চেয়েও অন্তরা আরও বেশি মানে আয়শা আরও বেশি সুন্দর। পরে আমারে বলতেছে যে ভাই আমার কাছে কিছু টাকা আছে, আপাতত তোমার যদি টাকা লাগে তাহলে তুমি এই টাকাটা নিয়ে যাও। পরে আমার সৎ বোন আমাকে 15,000 টাকা দেয় সেই সময়। ওর 15,000 টাকা দিয়ে পরে আমি আবার পুনরায় ঢাকায় চলে আসি, কারণ আমার আম্মা আমার কোনো জমিতে নামতে দেয় না, আমার কোনো কাজ করতে দেয় না, এবং টোটালি আমাকে আমার আম্মা পরিবার থেকে সরাই দিছে। 15,000 টাকা নিয়ে ঢাকাতে আসে, এবং ঢাকাতে আসার পরে অন্তরার বাসার বাজার করতেই ওই দিনে আমার একসাথে প্রায় 7,000 টাকা চলে যায়। অল্প কিছু টাকা থাকে, ওই টাকা দিয়ে চলতে পারি না, খুব অভাবে পড়ে যাই, এবং মানে কি করব না করব মাথার মধ্যে কোনো কিছুই আসতেছে না। এমন সময় আমি দেখলাম যে কিছু মেয়েরা মানে গার্মেন্টসে চাকরি করে, এখানে চাকরি করে, ওইখানে চাকরি করে। পরে আমি একটা চাকরির ব্যবস্থা করলাম মানে ওই সময়টাতে। এটা কিন্তু আমি অন্তরারে বুঝাই না, আমি অন্তরায় বললাম, অন্তরা আমার একটা অফিসে জব হয়েছে, মানে আমি আমাদের অফিসে বসবো মাঝে মাঝে, ঢাকাতে আমাদের অফিস আছে। তো আমি কিন্তু অন্তরাকে বলছি, আমার আব্বা আম্মা এখনও জানে না বিয়ের বিষয়টা, এবং আমি তাদেরকে আস্তে আস্তে জানাবো, তোমাকে আমি তাদের কাছে নিয়ে যাব, তুমি অপেক্ষা করো। ও কিন্তু জানে না যে আমার বাড়ি বরিশাল এবং আমি গ্রামের ছেলে, আমি পড়াশোনা করি না, মানে আমার পরিবারের নিম্নবিত্ত পরিবার, এটি কিন্তু আবার জানে না। কারণ আমি ভয় পাই যেগুলো জানলে যদি আমাকে ছেড়ে চলে যায়, ও যদি আমার সাথে না থাকে, কারণ আমি তো ওই মুহূর্তে ওর ছাড়া কোনো কিছুই বুঝি না। পরে আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিলাম। তো গার্মেন্টস বলতে গার্মেন্টসের আপনার ওই গোডাউন সেকশানে আর কি চাকরি নিছি। তো ওইটা হচ্ছে অফিস টাইমের মতো, মানে সকাল 9টা বাজে যাবেন, রাত 10টা বাজে আসবেন। তো আমি ওইটার মধ্যে যাচ্ছি, গিয়ে চাকরি করতেছি, সকালে যাচ্ছি, রাতে আসতেছি, এবং যাওয়ার সময় ধরেন আপনার কোট টোট পরে একেবারে মানে ট্রাই টু লাগে, খুব মানে হিটাম নিয়ে যাচ্ছি, এবং গিয়ে আসার সময় আবার একইভাবে কোট টোট পরে আসতেছি, আবার ওইখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে কাজ করি। এরকম করে আমি তখন চলতে পারতেছি না, আমার কাছে কোনো টাকা নাই, মানে প্রচণ্ড রকমের অভাবে পড়ে যাই, এবং বাসা ভাড়াও প্রায় 2 মাসের মতো জমে গেছে। বাড়িওয়ালারে খুবভাবে ম্যানেজ করতেছি, এবং যে কোনো সময় বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। তা আমি এখন ভাবতেছিলাম যে কী করা যায়। ওই মুহূর্তে মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া চলে আসলো যে আমার বোন তো আয়শা তো গ্রামে থাকে, এবং আমি যদি আমার বোন আয়শার প্রতি তো আমার আম্মুর কোনো টান নাই, ভালোবাসা নাই, আমার আম্মু আয়শাকে বিদায় করতে পারলেই বাঁচে। তা আমি চিন্তা করলাম যে আয়শাকে আমি ঢাকাতে নিয়ে আসবো, আইনা আয়শার দিয়ে আমি গার্মেন্টসে চাকরি করাবো। তো আয়শা যদি গার্মেন্টসে চাকরি করে তাহলে আয়শাও কিছু বেতন পাবে, আয়শার বেতন আর আমার বেতন, দুটো বেতন দিয়ে আমি মোটামুটি অন্তরাকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো।
এই চিন্তা করে আমি তখন মোবাইল ফোনের মাধ্যমে আমার বোন আয়েশাকে জানালাম, এবং জানাইছি পরে আয়েশা আমারে বলে যে ভাইয়া তাহলে আমি যেতে রাজি আছি, কারণ গ্রামে এভাবে পড়ে থাকি, ভালো লাগে না, সময়ও কাটে না, আর আম্মু সারাক্ষণ ঝগড়াঝাটি করে, এইসব আমি নিতে পারতেছি না। তা তুমি যদি আমাকে ঢাকায় নিয়ে যাও তাহলে আমি ঢাকায় চলে যাব, আমি ঢাকায় গিয়ে ঢাকায় তোমার সাথে থাকবো। আমি বললাম ঠিক আছে, তাই যদি চলে আসতে চাস তাহলে তুই চলে আয়, আমি তোকে নিয়ে আসবো। এই বলে আমি তখন আমার আম্মুর সাথে কথাবার্তা বললাম, বলে আমি তখন তারে, আমি না, আম্মু বলতেছে তোরে নিয়ে যা, ওরে রাখ, মানে ওর প্রতি আমার আম্মুর কোনো টান নাই, ভালোবাসা নাই, ও খাইলো কি খাই নাই, ও বেঁচে আছে কি মরে গেছে, এইসব আমার আম্মার মানে কোনো কিছু যায় আসে না। পরে একদিন আমি তার জন্য ভাড়ার টাকা পাঠাইছি, পর ও তখন ঢাকাতে আসছে পর আমি তখন ওরা ঢাকার যে গার্মেন্টস আছে ওই গার্মেন্টসে চাকরিতে ঢুকিয়ে দিলাম। এবার গার্মেন্টসে ঢুকিয়ে দেওয়ার পরে বাকি যে মেয়েরা আছে ওই মেয়েদের সাথে আমি তার হোস্টেলে রাখলাম। তো বাকি মেয়েদের সাথে হোস্টেলে থাকতো, আবার ওদের সাথে গার্মেন্টসে যেত, কাজ করতো, আবার ফিরে আসতো, মানে মোটামুটি ও দেখলাম যে ভালোই গার্মেন্টসে কাজ করতেছে। মাস শেষে ওর স্যালারি আমার স্যালারি, ওর আমি বললাম যে টাকা দিয়ে দে, তোর খরচের টাকা রেখে বাকি টাকা দিয়ে দে, ভাইয়া রাখি, এবং ভাইয়ের কাছে যদি টাকা জমে এরপর আমি এই টাকা দিয়ে তোরে কিছু একটা করে দিব, পরে তোর তো বিয়ে শাদী দিতে হবে, তোর বিয়ে শাদী দিতে টাকা লাগবে না, আমি তখন এই টাকা দিয়ে তোর বিয়ে শাদী দিব। আমার বোন তখন বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তো আমার বাবার মতো, যেহেতু আমার বাবা নাই তুমি তো আমার বাবা, ঠিক আছে টাকা তোমার কাছেই থাকুক। মাস শেষেও যে টাকা বেতন পাইতো তার সব টাকা আমার কাছে দিয়ে দিত, তার টাকা আমার টাকা দুইজনের টাকা মিলে আমি তখন বাড়িতে পাঠাইতাম, আমার মার জন্য পাঠাইতাম, আর সরি আমার বউকে দিতাম, অন্তরাকে দিতাম। এবং এরপরে অন্তরা দেখলো, মানে এরপরে ধরো আমরা যে বাসায় থাকতেছি ওই বাসার মধ্যে অন্তরা ভালো লাগে না, বাসা মাঝে হচ্ছে পানি থাকে না, বাসাটা ছোট, এই সেই, ওই বাসা থাকতে পারবে না, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মানে এইরকম একটা মানে ও আমাকে দেখাইতে আসে। পরে আমি কি করব ভাই, একে তো ধরনের প্রচণ্ড অভাব, চলতে পারি না, তার উপরে আবার বাসা চেঞ্জ করা, দেন এরপর বাসাটা চেঞ্জ করে ফেলে, কারণ ওর যদি না থাকে তা আমি তো ওরা রাখতে পারবো না। পরে বাসাটা চেঞ্জ করে নতুন করে একটা বাসা নেই, এবং নতুন করে যে বাসাটা নেই ওই বাসার মধ্যে আমি অন্তরাকে নিয়ে আবারও উঠি। তো ওই বাসার মধ্যে আমি থাকতেছি। তো এখন ওই বাসা ভাড়া, অন্তরার খরচ, থাকা, এইসব আমি আর মানে বিয়ার করতে পারতেছি না, মানে চলতে পারতেছি না। তখন কি করব মাথার মধ্যে আসতেছে না। এবার মানে খরচের পরিমাণটা খুব বেড়ে গেছে, ওর মাসের বাজার, ওর প্রতি অক্তেই হচ্ছে আপনার মাছ বা মাংস কিছু একটা লাগবে, এবং ওর ভালো জামা কাপড় লাগবে, এবং ভালোভাবেও থাকতে হবে, ওর কোনো কিছুর বিন্দুমাত্র পরিমাণে অভাব দেওয়া যাবে না, এবং কোনো অভাবও নিতে পারে না। কোনো একটা ধরেন আমি ওরও কোনো একটা মানে আমি এটা পারি না, ওরে বললাম যে অন্তরা আজকে তো বাজার করতে পারি না, আজকে তুমি একটু ডিম দিয়ে ভাত খেয়ে ফেলো, ও না খাবে না, ওর মাংস লাগবে, মাংস দিয়ে ওকে মাংস দিয়ে খাওয়াইতে হবে, ডিম দিয়ে খাবে না। মানে ওর কথা হচ্ছে ওর যেটা লাগবে সেটা আমার দেওয়াই লাগবে, ও অন্য কোনো কথা শুনতে রাজি নেই, বা এটাই ওর কথা, যে ওর যেটা সেটা ওকে দেওয়াই লাগবে। আমি চিন্তা করলাম যে এখন আমি কি করব, মানে আমি তো, আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না, আমি তো ওরা বুঝাতে পারতেছি না। পরে শেষ পর্যন্ত মানে বাধ্য হয়ে আমি একটা লিঙ্কের সন্ধান পাইছি কি একটা জায়গা থেকে কিছু মাদক, এগুলো যদি এক জায়গা থেকে অন্য জায়গায় এনে দেওয়া যায় ওইখানে কিছু টাকা পাওয়া যায়, যেটাকে আপনি এক কথায় বলতে গেলে চোরা কারবারই বলতে পারেন, মাদক ব্যবসা। তো আমি চিন্তা করলাম যে আমি যদি ওই জায়গা থেকে মালগুলো আইনা এরপরে এই জায়গায় দিই, তাহলে অনেক সময় ছেলেরা তো এই কাজটা করে, পুলিশের চোখে এটা ধরা খেয়ে যায়, বা পুলিশরা এটা খারাপভাবে দেখে। এবার আমি চিন্তা করছি আমার বোনরে দিয়ে আমি এই কাজটা করাবো, অন্তরারে দিয়া। এবার আমি তখন অন্তরারে বললাম, অন্তরা ওইখানে একটা ব্যাগ আছে, তুই ভাইয়ের কথা বলবি, তোরা ব্যাগটা দিয়ে দিবে, ব্যাগটা আইনা আমার কাছে দিস, এটাই আমি অন্তরাকে বলি। তো আমাকে বলো ভাইয়া এত দূরে, তা তোমার কিসের ব্যাগ? আমি বললাম সিএনজি দেওয়া যাবে, ওই সিএনজি দিয়ে চলে আসবে। পরে আমি আমার বোনেরে পাঠাই ওইখান থেকে 1 দিন 2 দিন 3 দিন এমন করে মালামাল আনতেছি। তো এগুলির মধ্যে কিন্তু আপনার ধরেন পুলিশের অনেক লিঙ্ক থাকে, অনেক লোকেরা ধরেন এটার মধ্যে মানে পাহারা দেয়, অনেক ছেলেরাই, কারণ খারাপ লাইন তো অনেকেই এটার মধ্যে ইনভলভ থাকে। এমন করে আমি বোনেরে আনি পাঠাই, এই করতে করতে হঠাৎ করে আমার বোন একদিন ধরা খেয়ে যায় পুলিশের কাছে, এবং সিএনজি পুলিশে তল্লাশি করে, এবং তল্লাশি করার পরে এটার মধ্যে মাদক পায়, এবং পেয়ে আমার বোনকে সাথে সাথে পুলিশে থানা হাজতে নিয়ে যায়। এদিক দিয়ে কিন্তু মোটামুটি আমি অনেকগুলো টাকা ইনকাম করে ফেলি, আমার বোনকে দিয়ে অনেক টাকা ইনকাম করি, আমার হাতে অনেকগুলো টাকা থাকে। পরে ওকে যখন থানায় নিয়ে যায় আমি তখন চিন্তা করতেছি এখন আমি ওরে বের করে আনবো কী করে। পরে আমাদের এলাকারই এক বড় ভাই, নাম হচ্ছে কালাম ভাই, এবং ইনি মোটামুটি লিডার টাইপের লোক আর কি, নেতা টাইপের লোক। উনি আমারে বললো যে এই ঘটনা, আমি ওনার কাছে গেলাম, যে বললাম যে ভাই এমন ঘটনা, আমার বোনের তো পুলিশে ধরে নিয়ে গেছে, এখন বের করা যাবে কিনা। উনি বললো যে ঠিক আছে বের করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত? আমি বের করে আনবো, কিন্তু মানে যেটা আমি এখন বলতে চাই না এরকম একটা শর্ত উনি আমাকে দিছে, যে আমার বোনের সাথে উনি এই কাজটা করবে। পরে আমি বললাম ভাই দেখেন এটা তো আসলে আমার পক্ষে সম্ভব না, ও যদি রাজি না হয়, বলো যদি রাজি না হয় তুই রাজি করাবি, কেমনে পারোস তুই ওরা রাজি করাবি, এখন ও যদি রাজি না হয় তাহলে তো মানে আমি ওরা বের করবো না।
অ্যান্ড ওরে বের করতে পারতেছি না, এদিক দিয়ে নিজেও চলতে পারতেছি না, ও না থাকলে তো আমার ইনকামও বন্ধ, গার্মেন্টসের বেতনও ওর আসতেছে না, এবং ওরে দিয়ে যে আমি মাদক সাপ্লাই করাইতাম এটাও আমার বন্ধ হয়ে গেছে। আমি যতভাবেই হোক কামাল ভাইরে বুঝাইতেছি যে কামাল ভাই মানে আগে আনিন, এরপরে আমি আলোচনা করবো বা কী করা যায়। কামাল ভাই আমার বলো তুই আমার লিখিত দিতে হবে, আর তুই যদি এটা না করিস তাহলে তুই এলাকায় থাকতে পারবি না। পরে শেষ পর্যন্ত মানে কামাল ভাই চাইলে ওরে বের করে আনতে পারবে, কারণ কামাল ভাইয়ের ওই রকম ক্ষমতা আছে, উনি ফোন দিলে ওরে ছেড়ে দিবে। পরে লাস্ট পর্যন্ত আমি কামাল ভাইরে বললাম যে কামাল ভাই ঠিক আছে, আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি, আমি যেমনি পারি ওরে ম্যানেজ করবো। এই কথা বলার পরে তখন করলো কি, কামাল ভাই ফোন দিয়েছে থানাতে। ফোন দেওয়ার পরে ওরে তখন ছেড়ে দিছি, আমি তখন ওরে নিয়ে আসছি আমার বাসায়, না ও যে বাসা থাকে ওই বাসায়। আনার পরও আমার বলে ভাইয়া এটা কি হইলো। আমি বলে দেখ এই ব্যাগটা তো আমার না, এই ব্যাগটা আরেকটা লোকের, এখন আরেকটা লোকের ব্যাগ আনার জন্য আমি তোরা পাঠাইছিলাম, তো এখন ভাই আমি এটা বুঝতে পারি নাই। আমার বোন আমারে বলে ভাই সত্যি কি এটা আরেকজনের ব্যাগ ছিল, না তুমি মাদকের ব্যবসা করতা। আমি বললাম না রে বোন, তোর কাছে কী মনে হয় মাদকের ব্যবসা করব? আমি মাদকের ব্যবসা করতাম না, আমি মূলত আরেকজনের জন্যই মানে ব্যাগটা আনছিলাম, এখন তো ধরা খেয়ে গেছে, আর কি আর করা, আচ্ছা বাদ দে সমস্যা নাই, তোর আর ব্যাগ আনতে হবে না, তোর আর ব্যাগ আনা লাগবে না। এই কথা বলে তখন ধরেন আমি আবারও ওই গার্মেন্টসে চাকরি করতেছি, সংসার চালাইতেছি, আর অন্তরাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারতেছি না, অন্তরার চাহিদা কোনোভাবেই কমাইতে পারতেছি না। এর ভিতরে আমার ওই বড় ভাই কামাল ভাই আমার ধরে বসছে, কিরে তোর বোন তো আসছে, এখন তোর যেটা বললাম এটা কী হবে? পরে আমি বললাম ভাই দেখেন আমি কি করব বুঝতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে আমি দেখি, আমি পরে উনি আমার বলে যে তুই ওই বাসার মধ্যে আই না, তুই বাসার মধ্যে দিয়ে চলে যা, এরপরে বাকিটা আমি ম্যানেজ করবো, এটা জানা তোর দরকার নেই, তুই রুম পর্যন্ত আন। পরে এই 2 দিন পরে আমার বলতে খুব কষ্ট হচ্ছে ভাই, কিন্তু বাস্তবতার জন্য কথাগুলো বলছি, এবং মানে মানুষ কতটা খারাপ হতে পারে আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি আমার মানে এখনও যদি আমি বুঝতেছি, বাট তখন আমি বুঝতে পারিনি। পরে আমি কামাল ভাইরে, আমি বোনরে বললাম বোন এক জায়গায় আজকে আমাদের দাওয়াত আছে, তো চল আমরা ওইখানে দাওয়াতে যাব। অ্যান্ড এটা বলার পর আমি তখন ওই কামাল ভাইয়ের যে বাংলো ছিল ওই বাংলোর মধ্যে গেলাম, কামাল ভাই আমাদেরকে খাওয়া দাওয়া দিল, আমি কামাল ভাই আমি 3জনেই খাইলাম। খাওয়ার পরে আমার বোনেরে বললাম বোন তুই একটু রুমের মধ্যে রেস্ট কর, আমি একটু আসতেছি, আমি তোরা পরে এসে নিয়ে যাবো। এই কথা বলে আমি ওই রুমের মধ্যে রাইখা আমি তখন বেরিয়ে গেছি, এবং আমি তো জানি ওর সাথে ওই সময় কী হবে। আমি বেরিয়ে গেছি রাত্রেবেলায়, আমি আর যাই নাই, সকালবেলা ভোরে আমি ওইখানে গেছি। যাওয়ার পরে কামাল ভাই তখন বেরিয়ে যাওয়ার সময় বলতেছে তোর বোন আসছে, ওরে নিয়ে যাইস। আর কামাল ভাই চলে গেছে, আমি ওর রুমে গেছি। যাওয়ার পরে ও আমার পা ধরে চিৎকার করে কান্না করতেছে যে ভাইয়া তুমি আমার রেখে কই গেছো, আমার রেখে তুমি কই চলে গেছো। আমি বললাম বোন ঠিক আছে তুই চল আমার সাথে চল। পরে আমার বলছে ভাই তুমি এটা কী করলা। আমি বললাম দেখ আমি তোর পরে বুঝিয়ে বলতেছি, তুই আমার সাথে চল। আমার বলতেছে না, চিৎকার করে কান্না করতেছে। আমি তখন ওরে নিয়ে আসি, আইনা আমার বাসায় ওরা রাখার পরে মানে আমার বাসায় বলতো যে মেসে থাকতো, ওই মেসে নিয়ে আসছি। আসার পর ও চিৎকার করে কান্না করতেছে ভাই তুমি কি এই জন্য ঢাকাতে আনছো, চাকরি দেওয়ার নাম করে তুমি এটা করতেছো। আমি তখন বললাম যে অন্তরা দেখ, আসলে মূলত আমি ওর কাছে তখন খুলে বলি যে দেখ ওই ব্যাগটা ছিল আরেকজনের ব্যাগ দিয়ে আমি তোকে আনাইছি, এখন ওনার সাথে আমার এরকম শর্ত হয়েছে, কথা হয়েছে, যেটা যদি আমি না দিই তোরে তাইলে উনি মানবে না, উনি আমার এলাকা থেকে উচ্ছেদ করে দিবে বা তোরও কিডন্যাপ করে নিয়ে যাবে। উনি যেহেতু খারাপ মানুষ, ওনার তো খারাপ লাইনের অনেক লোক আছে, তা আমরা তো আর মানে বাঘের আর কুমিরের সাথে যুদ্ধ করে জলে বসবাস করতে পারবো না। পরে আমার বোন আমারে বলে তাই বলে তুমি আজকে যদি আমি তোমার সত্যিকার আপন বোন হইতাম তাইলে কি তুমি করতে পারতা। আমি তারা বললাম যে অন্তরা দেখ আমি আমার সত্যিকার আপন বোনের সাথে, যেটা আমার ছোটো বোন, ও কলেজে পড়াশোনা করে গ্রামে থাকে, বাট আমি তো কোনোদিন তার সাথে ফোনে কথা বলি না। তুই কি দেখছিস তার সাথে ফোনে কথা বলতে? বাট আমি সবসময় তোর সাথে কথা বলতাম, তোর খবর নিতাম। ও তখন আমাকে বলে ভাই আমি গ্রামে চলে যাব, আমি এখানে আর থাকবো না, তুই আমাকে গ্রামে পাঠিয়ে দাও। আমি তখন বললাম বোন দেখ গ্রামে তখন আমি তোরা পাঠাইতে পারবো না, আর গ্রামে পাঠাইলে তো আরও ঝামেলা হবে, যেটা আবার হয়ে গেছে, তুই আবার গার্মেন্টসে চাকরি কর। ও আমার বলে না আমি গার্মেন্টসে চাকরি করবো না, আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাবো, আমি এখানে থাকবো না। পরে আমি বললাম ঠিক আছে তুই আবার আমি আবার গার্মেন্টসে ঢুকিয়ে দিছি। তো এবার তুই যে সাপ্লাইয়ের যে কাজটা ছিল ওই কাজটা তো বন্ধ, সাপ্লাইয়ের কাজটা আমি করতে পারতেছি না, কারণ সাপ্লাইয়ের কাজ করলে তো মোটামুটি ওই মাদকটা সাপ্লাই করতে পারলে একটা ভালো টাকা পাওয়া যাইতো, বাট এটা তো আর এখন আমি পাচ্ছি না। অভাবের মধ্যে তখন আবার পড়ে যায়, আবারও পারিবারিক অভাব অনটন। ওই সময় আমার বউ অন্তরা কিন্তু প্রেগনেন্ট, আর অন্তরা কিন্তু এই পর্যন্ত তার বাবা মা বা তার বাবা তো নয় মা আছে, এরপরে পরিবারের অন্য অন্য মানুষরা আছে, নানা নানি আছে, আপনার মামারা আছে, মামিরা আছে, মামাতো ভাই বোন আছে, কারোর সাথে অন্তরা কোনো যোগাযোগ করে নাই, কারোর সাথে অন্তরা কোনো কথা বলে না, ওই পরিবারের কারোর সাথে ওর কোনো যোগাযোগ নেই। ও আমি যেটা বলি, আমি যেই কথা বলি আমার কথাই শুনতেছে, আমার কথাই চলতেছে, আমার কথাই উঠতেছে বসতেছে, মানে আমি যা বলি তাই। তাই আমি বললাম যে ঠিক আছে সমস্যা না, যে আমার কথাই চলে তাহলে তো আরও ভালো। এবং এরকম মানে আমার বউর কথা বলতেছি।
পরে এভাবে তখন আবারও বাসা ভাড়া 2 মাসের জমে গেছে, 2 মাসের বাসা ভাড়া দিতে পারতেছি না, এবং দিতে পারতেছি না বলে এবার আমি নিজে ওই কাজটা করার জন্য যাই, রিস্কের মধ্যে যাই, এবং রিস্কের মধ্যে গিয়ে আমি যেদিন কাজটা করি অল্পের জন্য আমি বেঁচে যাই, মানে অল্পের জন্য আল্লাহর একটা হুকুম ছিল এই জন্য আমি বেঁচে যাই, তা না হলে ওই দিন আমি ধরা খেয়ে যেতাম। আর আমি ধরা খেলে কী হইতো, আমার বউয়ের কী হইতো, আমার বউয়ের পেটে অনাগত সন্তানের কী হতো, এই জিনিসগুলো চিন্তা করে আমি অন্তরাকে খুব বুঝাই, অন্তরা আমার ইনকাম যতটুকু ততটুকুর মধ্যে চলার চেষ্টা করো, এবং আমি জানি তোমার চলতে কষ্ট হবে, বাট এরপরও চেষ্টা করো, তুমি বড়লোকের মেয়ে, অনেক টাকা খরচ করতে, এখন একটু কম করো না, ওইগুলো বুঝবে না। আমার বলে তোমার অভাব নাকি, তোমার নিজের ঢাকাতে বাড়ি আছে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, তুমি এত বড় লোকের ছেলে, তা সমস্যা কী? তখনও কিন্তু আমি ওটা বলতেছি না যে আমার পারিবারিক অবস্থা সম্বন্ধে। এরকম করে সময়গুলো কাটতেছে। আমার বোনে তখনও গার্মেন্টসে চাকরি করে, আয়েশা, ওর একটা স্যালারি পাইতেছে, ওর একটা বেতন পাইতেছি। এমন করতে করতে দেখা গেল একটা পর্যায়ে আমি আবারও অভাবে পড়ে গেছি, আমি চলতে পারি না। তখন আমি অন্তরারে দিয়া এই জায়গায় না অন্য জায়গায় আমি তখন মাল আনাইতাম। ও আনতে চাইতো না, ও আমার বলে না ভাইয়া আমি এটা করবো না ভাইয়া। ও আমার পায়ে পর্যন্ত ধরে, আমি তারপর ওরে বাধ্য করে করানোর জন্য, কারণ এটা না করলেও তার আমার পরিবার চলতেছে না ভাই, আমি তো পরিবার চালাইতে পারতেছি না, যার জন্য আমি বাধ্য হয়ে ওর এটা করাই। আমি বললাম তোর করাই লাগবে, তুই যতই মানা করিস, যতই না করিস, যতই করিস, তুই করাই লাগবে। এরপর আমি পুনরায় আবার ওকে দিয়ে করাইতাম, ওইগুলো করতো, এবং করতে করতে একটা পর্যায়ে এই বিষয়গুলো কামাল ভাই জেনে যায়। তখন আমরা ওই এলাকা ছেড়ে দিই, মানে আমার বোনের আমি ওই এলাকায় রাখি না, অন্য এলাকাতে চলে যাই, অন্য এলাকাতে আমার বোনের আমি রাখি। তখন আমি আর বোনের গার্মেন্টসে চাকরি করে না, শুধু এটাই, ওরা শুধু বলি যে অমুক জায়গায় যে এটা দিয়ে অমুক জায়গায় ওই ব্যাগ টান, এরকম করে আমি তখন ওরা কাজ করাইতাম। পরে কামাল ভাই বিষয়টা জানতে পারে, কামাল ভাই জানার পরে কামাল ভাই একদিন আমার ওনার বাংলোতে ডাইকা নিয়ে আমার বলে, লিটন তোর বোনের সাথে আমার যা হবার তা হয়েছে, এবং এটা তুই করাই দিছিস, আচ্ছা ঠিক আছে, তা তোর বোনেরা দিয়া এখন যে তুই এই ধরনের কাজগুলো করাচ্ছিস, এটা কি তুই ভালো করতেছিস? উনি আমারে বলে। আমি তখন বললাম ভাই দেখেন এখন কি আর করব, ও করতেছে। এখন উনি আমারে বলে কেন করতেছিস? এই মেয়েটার সাথে আমি একটা রাত ছিলাম, এবং মেয়েটা সত্যি অনেক ভালো মনের মেয়ে, একটা মেয়ে এরকম মেয়ে হয় না, মেয়েটা অত্যাধিক ভালো, এবং এই মেয়েটাকে তুই কাজগুলো করাইস না, তুই একটা কাজ কর, তোর এই বোনটার আমার কাছে বিয়ে দিয়ে দে, মেয়েটা অনেক ফারেজগার ভালো, মেয়েটা আমার ভালো লাগছে, আমি বিয়ে করে আমার সাথে সংসার করব। আমি বললাম ভাই আপনার তো 2টা বউ আছে, ওনার কিন্তু স্টিল 2টা বউ আছে। আমি বললাম ভাই আপনার তো 2টা বউ আছে, এরপর আপনি ওর বিয়ে করবেন? বলে হ্যাঁ আমি ওর বিয়ে করব। আমার যেহেতু 2টা বউ আছেই, আমি এখন ওর বিয়ে করব, তা তুই যদি আমারে দেস আমরা বিয়ে করব। আমি তখন বললাম ভাই এখন ও আপনার কাছে বিয়ে বসবে কি না এটাও তো দেখার বিষয়, আর ও মনে হয় আপনার কাছে বিয়ে বসবে না। পরে আমার বলে না আমি ওর বিয়ে করব, তুই দেখ ওর সাথে কথা বল। পরে আমি চিন্তা করতেছি যে আমি যদি কামাল ভাইয়ের কাছে আমার বোনের বিয়ে দিয়ে দিই, তাহলে তো আমি আর আমার ব্যবসা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার বোন আজকে আসে বলেই ও মাদক সাপ্লাই করতে পারতেছে, এবং সেই টাকা দিয়ে আমি আমার বউ নিয়ে সুন্দর করে চলাফেরা করতে পারতেছি, আমার বউ নিয়ে থাকতে পারতেছি। এখন যদি ও মাদক সাপ্লাই করা বন্ধ করে দেয়, আমি যদি ওর বিয়ে করাই দিই, মানে বিয়ে দিয়ে দিই, তাহলে তো আর এই সাপ্লাইয়ের কাজ করতে পারবে না, অ্যান্ড তখন তো আমার ইনকাম কমে যাবে, আমি আমার বউ নিয়ে থাকবো কেমন করে। পরে আমি আমার বোন অন্তরারে কোনো কিছু না বলে কামাল ভাইয়ের মানা করে দিছি। যে কামাল ভাই ও তো ধরেন আমি এমনি বলছি ভাই আমার পরিবার চলে না, ও তো আমাদের সাথে কাজ টাজ করে, এখন মানে ওর বিয়ে দিয়ে দিলে তো আমি নিজেও আটকায় যাবো। ওই তখন আমার বলে তোর বোনের দিয়ে তুই ব্যবসা করস না, এমনি আমার বলে। তাই আমি বললাম ভাই ব্যবসা করি বলতে ও আমার বোন, এখন এরকম করে বলি। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে যা, তোরে আমি টাকা দিয়ে দেবো 10 লাখ, তোর বোনে আমার কাছে বিয়ে দিই, এমনি বলে। আমি বললাম ভাই আপনি কি বলেন, 10 লাখ টাকা দিবি না আমারে? বলে 10 লাখ টাকা আমি তোর দিয়ে দিব, তুই তোর বোনের আমার কাছে বিয়ে দে। পরে আমি চিন্তা করলাম যে এটা উনি আমারে কি বললো, যে 10 লাখ টাকা দিলে উনি আমার বোনের আমার কাছে, মানে উনি আমার দিব 10 লাখ টাকা। পরে আমার মনের ভিতরে এই জিনিসটা আসে, উনি যে আমার 10 লাখ টাকা দেয়, এই 10 লাখ টাকা দিয়া আমি ঢাকাতে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, নিজে কোনো একটা দোকানপাট দিব, কোনো একটা দোকানপাট দিয়া একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করব। আর আমার বোনেরও তো বিয়ে শাদী দেওয়া দরকার, আর আমার বোনেরও তো কামাল ভাইয়ের মতো এত বড় লোকের কাছে বিয়ে দিতে পারবো না। তো কামাল ভাই যেহেতু নিজের গাড়ি আছে, বাড়ি আছে, ও নিজে ব্যবসা বাণিজ্য করে, তাই কামাল ভাইয়ের কাছে আমি আমার বোনের বিয়ে দিব, আর আমি ওনার কাছ থেকে 10 লাখ টাকা পাবো। পরে আমি রাজি হইলাম, বললাম যে ভাই ঠিক আছে, তাহলে আপনি যদি আমার 10 লাখ টাকা দেন, তাহলে আমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, আর আমার ছোটো বোনেরা আপনার কাছে বিয়ে দিব। উনি বলে ঠিক আছে যা, তাহলে তুই আমার কাছ থেকে যেদিন আমার বিয়ে হবে এর আগে প্রয়োজন তোর আমি টাকা দিয়ে দেবো, যা। আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে। পরে গিয়েই আমি আমার বোন আয়সারে তখন আমি বুঝাইলাম যে বোন রে, এমন এমন ঘটনা, ওই লোকটা তোর সাথে যেটা করছিল ওই দিন, ওই লোকটা তোরে বিয়ে করতে চায়, এখন তুই ওরে বিয়ে করবি, যেহেতু একটা পাপ কাজ হয়ে গেছে। ও আমারে বলতেছে ভাইয়া তুমি কীভাবে চিন্তা করলা? না না না, এই লোকটা নেশা করে, এবং এই লোকটা রাতের বেলায় প্রচুর নেশা করছে, আমি দেখছি, আমি এরকম লোকের কাছে বিয়ে বসবো না। আমি তখন ওরে বললাম বোন রে, বাবা তো মরে গেছে, আর তুই তো জানোস বাড়িতে গেলে মা তোরে এক বিন্দু পরিমাণে শান্তি দেবে না, মা তোরে শান্তিতে রাখবে না, এবং মা তোরে আস্ত রাখবে না। তুই এটা করিস না, আমি তোরা কামাল ভাইয়ের কাছে বিয়ে দিয়ে কামাল ভাই তোরা ভালো রাখবো। এবার ও আমারে বলতেছে না আমি ওনার কাছে বিয়ে বসবো না।
উনি মানুষ ভালো না আমি দেখছি, এবং উনি আমার কাছে রাতের বেলায় বসছে, উনি বিয়ে করছে, ওনার বউ আছে। আমি এরকম লোকের সংসার করব না। প্রয়োজনে তুমি আমার একটা রিক্সা ড্রাইভারের কাছে বিয়ে দাও, আমি একটা রিক্সা ড্রাইভারের সাথে আমার সারাটা জীবন কাটাই দিব, আমি একটা রিক্সা ড্রাইভারের সাথে থাকবো। এরপরেও এরকম একটা লোককে ভাই আমি বিয়ে করব না। তুমি আমাকে এরকম কথা বইলো না। আমি যতই ওরে বুঝাই না, ও আমার বুঝ নেয় না। ওর কথাই একটা যে ও কামাল ভাইয়ের কাছে বিয়ে বসবে না। এবং একটা সময় যখন আমি প্রেশার দিলাম যে না, তোর এখানে বিয়ে করাই লাগবে, আমি ওনারা কথা দিয়ে ফেলছি, আমি তোর ওইখানে বিয়ে দিব, এক পর্যায়ে আমারে না জেনে হঠাৎ করে গ্রামে চলে যায়। মানে ঢাকা ছেড়েও গ্রামে চলে যায়। বিকেলবেলা ওর বাসায় গিয়ে আমি দেখি যে বাসায় যে মেয়েরা সাথে থাকতো ওই মেয়েরা বলো তো গ্রামে চলে গেছে। পরে ওরে ফোন দেও, আমার ফোন ধরে না, মারে ফোন দিয়ে মা বলে যে ও তো বাড়িতে চলে আসছে। পরে আমি মারে বলি যে মা, ও যে ওদের বাড়িতে গেছে, ওই বাড়িতে বসে বসে আমাদের খাবার খাইবো, ওরে তুমি চাপ দাও, ওরে তুমি প্রেশার দাও। এই আমার মা ওরে কাজের প্রেশার দেয়। মানে যতই মা ওর সাথে যতই খারাপ ব্যবহার করে গায়ে হাত তুলো করে মারুক না, ও ভাই আর গ্রামে মানে ও ঢাকাতে ওরা আসবেই না, ঢাকার মধ্যেও আসবেই না, ও ঢাকায় থাকবেই না। পরে আমি চিন্তা করলাম যে কেমনি ওরে গ্রাম থেকে আনা যায়। মানে ওরে তো আর না আনলে, ওরে আনলে তো আমি 10 লাখ টাকা পাবো, ওরে কেমনি গ্রাম থেকে আনা যায়। পরে আমি এবার আবারও গ্রামে গেছি। গ্রামে যাওয়ার পরে ওরে বললাম অন্তরা তুই আমার সাথে চল, আয়শা তুই আমার সাথে চল, আমি তোরে নিয়ে যাবো। ও আমারে বলতেছে না আমি যাব না, আমি ওই লোকেরই বিয়ে করব না, আমার মাইরে ফেললাম, ওই লোকের বিয়ে করতে পারবো না, ওই লোকের সাথে আমি থাকতে পারবো না, আমার একটা রাত কেটেছে ওই লোকের সাথে, আমার মনে হয় 100 বছর কেটে গেছে, এই লোক আমার অনেক কষ্ট দিয়েছে, আমি তার কাছে যাব না। পরিশেষে আমি বললাম যে তুই যাবি না? বলেন না। এবার আমি আমার কানে আমার মায়েরে বললাম, মারে এমন এমন ঘটনা, অন্তরারে একটা বড় লোকের ছেলে পছন্দ করছে, ওই লোকে যদি অন্তরারে বিয়ে করে তাহলে অন্তরা বিয়ে করলে পরে ওই লোকে আমার 10 লাখ টাকা দিব। আম্মা শুনে তো আম্মার চোখ বড় হয়ে গেছে, আরে কি বলিস 10 লাখ টাকা দিব মানে? আমি বললাম হ্যাঁ। বলে ওরে তো আমি কাইটে ওইখানে বিয়ে দিব, ওরে কাইটে আমি ওইখানে বিয়ে দিব। আমি বললাম ও তো বিয়ে করতে রাজি নেই, ও তো বিয়ে বসতে রাজি নেই, এখন আমি কি করব? আর উনিও তো জোর করে বিয়ে করবে না, এখন ও রাজি না হলে উনিও বিয়ে করবে না। পরে আমার মা আমারে বলতেছে তাইলে একটা কাজ কর, ওরে গ্রামের মধ্যে একটা কলঙ্কিত করে দে, গ্রামে ওর নামে একটা কলঙ্ক রটাই দিই, এবং কলঙ্ক রটাই দিলে পরে এরপরে এই আমরা ওরে এটা করবো, এরপরে ওর মানে কলঙ্ক দিয়ে ওরে বাড়িতে গ্রাম থেকে বের করবো, এরপরে তুই ওরে নিয়ে ওইখানে নিয়ে ওই লোকের হাতে তুলে দিবি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে মা, এটা করা যায়। পরে আমি মায়ের সাথে আলোচনা করলাম, আলোচনা করে আমাদের এলাকার আরেকটা ছেলে আছে, নাম হচ্ছে রনি, ও আবার একটু অন্যরকম আর কি, আমার সাথে চলাফেরা করতো আমাদের এলাকারই। আগে আমি গ্রামে থাকতাম, আমার সাথে চলতো ফিরতো খাইতো। একবার আমি করলাম কি, আমি একদিন রনিরে বললাম যে রনি এমন এমন ঘটনা, মানে রনির সাথে কথাবার্তা বললাম, দেখলাম যে না রনিকে দিয়ে এই কাজটা করানো যাবে না, কারণ রনি হচ্ছে একটু অন্য টাইপের ছেলে, ওর যে এইসব কাজ করাইলে ও মানুষের কাছে বলে দিবে। পরে একদিন আমি তারপরেও ওরে মানে বুঝিয়ে টুঝে কোনো রকমে আমার আম্মা সহ বুঝিয়ে রনিরে একটা পর্যায়ে রাজি করছি। রাজি করে আর রনিরে কিছু টাকা দিছি, দিয়া বললাম যে তুই অমুক জায়গায় থাকবি, মানে একটা বাগানের কথা বললাম, আমাদের বাড়ির পিছনে বাগানের মধ্যে ওইখানে থাকবি, আমার বোন ওইখানে যাইব, গেলে তুই আমার বোনের জড়াই ধরবি, ধৈরা মানে জড়াই ধরলে পরে এরপরে আমি পিছন থেকেই যাব, আমার বোনের নামে একটা বদনাম উঠাই দিয়া আমার বোনের আমি এই বাড়ি থেকে বের করব। পরে রনি আমারই বলতেছে ভাই আপনারই তো বোন, এই কাজটা করাটা কি ঠিক হবে? আমার তো মনে হয় এটা ঠিক হবে না। আমি বললাম আরে বেটা তোরে যেটা বলছি তুই সেটা কর, আমাদের পারিবারিক সমস্যা আছে, আমাদের পারিবারিক সমস্যার কারণে আমাকে এই কাজটা করতে হবে। পরে রনিরে কোনোভাবে আমি টাকা ঢুকা দিয়েও তো নেশা করতো, রনিও নেশা করতো, পরে নেশা টেশা করাই ওরা আমি রাজি করাইছি। পরে একদিন হলো কি রাত্রে মানে সন্ধ্যার দিকে আমি একটা অভিনয় করি, অভিনয় বলতে সন্ধ্যার দিকে হঠাৎ করে ঘরে এসে বলতেছে যে আয়শা রে আয়শা, অন্তরা কিন্তু তখনও ঢাকাতে, আয়শা ভাইয়ের পায়ে একটু মানে তেল মালিশ করে দিত, ভাইয়ের পাটা ভেঙে গেছে। পরে আমার বোন এই গরম তেল দিতেছে এই সেই দিয়ে আমার ওষুধ টষুধ দিল, দেওয়ার পরে আমি ওরে বলি যে তুই একটা কাজ কর, ভাইয়া তো খারাপ লাগতেছে, তুই ভাইয়া রুমে থাক। ওরে বলতেছে, ও আমারে বলে না 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 আমি রুমে যাই, তুমি এখানে থাকো। আমি বলে আবার দরজা খোলা থাকবে, তুই সোফার মধ্যে ঘুমা, ভাইয়া রুমে ঘুমাই, কারণ ভাইয়া যদি রাতের বেলায় টয়লেটে যাওয়া লাগে তা আমি যাবো কেমন, আমি তো যেতে পারবো না, তোরে ধরিয়া যাবো। পরে এরকম করে বলার পর ও বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে ও তখন সোফার মধ্যে শুইলো, আমি তখন খাটে শুয়েছি। এমন সময় রাত্র তখন প্রায় আপনার 1টার কাছাকাছি বাজে, 12টা কি 1টা, ওই মুহূর্তে পরে আমারে ও ফোন দিল, মানে আপনার রনি ফোন দিয়ে বলতেছে ভাই আমি জায়গা মতো আছি, অপারেশনে চলে আসছি। আমি বলি ঠিক আছে আমি পাঠিয়ে দিয়েছি। পরে আমি বললাম যে একটা কাজ কর আয়শা, আমি তো রনিরে পাঠাইছিলাম একটু ভাঙার তেল আনার লাগে, আমাদের এখানে এক জায়গায় ভাঙার তেল বিক্রি করতো, ওই ভাঙার তেলগুলো আবার মেসেজ করলে আপনার পাওয়ার সাথে সাথে মোটামুটি অনেকটা ভালো হয়ে যায়। আমি বললাম এই আয়শা এখন এরকম আমি তো রনিরে পাঠাইছি ভাঙার তেলের জন্য, তো ভাঙার তেল নিয়ে আসছে, বাড়ির পিছনে আসছে, তুই যে নিয়ে আয়তো। পরে আমার বলে না বাড়ির পিছনে থাকলে উনি তো এনে দিয়ে যেতে পারে, আমার যাইতে হবে কেন? আমি বলি ওর যাইতে বলছি গিয়ে ওইখান থেকে ও নিয়ে আয়, তুই আমার বাড়ির মধ্যে আমি তোর এই মানে জানালা দিয়ে লাইট টিপ দিয়ে ধরবো, জানালা দিয়ে লাইট টিপ দিব, তুই যাই নিয়ে আয়। ও
ওরে আমি এটা বলছি। পরে আমার বলে ভাইয়া ও তো বাড়িতে এসে দিয়ে যেতে পারে। আমি বলে বোনরে বেশি কথা বলিস না, ও আমাদের বাড়িতে আসলে আম্মা যদি দেখে আম্মুর সাথে খারাপ ব্যবহার করবে। তা বলে তুমি জানালা দিয়ে লাইট টিপ না দিয়েও তো জানালা দিয়েও তোমার হাতে দিতে পারে। আমি বলছি ওইখানে আসবে না, তুই কি যাবি কিনা। এবার ধমক দেওয়ার পরে ও তখন উঠছে, উইঠা দরজা খুলে যাইতে আসে। আমি বলে আমি লাইট মারছি তুই এখানে যা। এই কথা এরই মাঝে আমি আমাদের এলাকার কয়েকজন লোক আছে এবং ওরা হচ্ছে সর্দার মাতবর টাইপের, ওনাদেরকেও কিছু টাকা পয়সা দিয়া এনাদেরকেও ম্যানেজ করে রাখছি। মানে ওনাদেরকে আমি বুঝালাম এইটা যে আমার বোন তো আমার বাবার কাছে সম্পদ পাবে এবং 2 দিন পরে হয়তো ওর অন্য কোথাও বিয়ে হবে, আমার বাবার সম্পদ দাবি করবে, এই জন্য ওরা আমরা বাড়ি থেকে বের করে দিব এই উসিলা দিয়া। ওরাও তখন মানে আমার ওই প্ল্যানিংয়ে সাড়া দিছে এবং ওরাও বললো যে ঠিক আছে কর, সমস্যা নেই। ওদেরকেও টাকা ঢুকে দিয়ে ম্যানেজ করছি। এরপর আমি লাইট টিপ দিছি, আমি বললাম লাইট টিপ দিছি তুই যা। ওই তখন যাইতেছে না, তারপর জোর করে পাঠাইছে। তখন গেছে, যাওয়ার পরে এই আমি ঘর থেকে বেরিয়ে আমার ইশারা দিলাম, আমি যেয়ে দাপ করে এখানে দুজনকে ধরলাম। ধরে বলতেছি কিরে এনে কি করস। আমার বোন বলে ভাইয়া তুই না আমার তেলের জন্য পাঠাতে। আমি চপ, এই কিরে এনে কি, আমি চিল্লাইতেছি। আর গ্রামের লোকজন তো কিছু আমি বাইরে ঠিক করে রাখছি, ওরও মুহূর্তের মধ্যে দৌড়ে আসছে। আসার পরে বলতেছে এই কিরে লিটন কি হয়েছে। আমি বললাম যে আমার বোনের সাথে এই রনির এখানে কি। এবার দৌড়ছে, ধরার পরে রনি বলতেছে আমার লোকে প্রেম করে, আমার লোকে ওর ভালোবাসা আছে। এবার আমি বললাম যে তুই ওর লোকে প্রেম করস। আমার বোন তখন মানে আমার দিকে তাকায়, ওর কিছুই বলে না, মানে ও তখন কলিজাটা ভেঙে গেছে আর কি, তো বুঝে গেছে যে আমি ওরা ফাঁসাই দিছি। কারণ আমি যে মানুষ শোয়া থেকে উঠতে পারি না, পা ভাঙা, আমি সেই মানুষ ঘর থেকে দৌড়ে এসে ওরা এখানে ধরে ফেলছি। পরে আমার আম্মা আসছে, আম্মা এসে সিসি করতেছে, এই করতেছে ওই করতেছে, এবং এইগুলোর মাঝে মনে করেন রনি দৌড় দিয়ে চলে গেছে। মানে এই ঝামেলার মাঝে রনি দৌড় দিয়ে চলে গেছে। রনি দৌড় দিয়ে চলে যাওয়ার পরে আমার মা তখন ওরা ঘরে আনছে। আনার পর আমার মা বলে 1 সেকেন্ডে এই মেয়ে আমার সাথে থাকতে পারবে না, এই মেয়ে আমার সাথে থাকতে পারবে না, এই মেয়ে খারাপ কাজে ধরা খাইছে। এবং সবাই বলতেছে সকালে সূর্য ওঠার আগে এই মেয়ে যাতে বাড়ি থেকে চলে যায়। সকালে সূর্য উদয় হওয়ার আগে এই মেয়ে যেহেতু আমাদের গ্রাম ছেড়ে চলে যায়, এবং এই মেয়েকে আমাদের গ্রামে রাখা যাবে না, এই মেয়ে আমাদের গ্রামে থাকতে পারবে না। এবার আমি তখন বললাম যে মানে সবাইরে বলতেছি যে না থাকুক না, যা হবার তা হয়েছে, আমরা আস্তে আস্তে ম্যানেজ করে নিব। এখন যা হবারটা তো হয়েই গেছে, এগুলো বলে আর কী হবে। এখন সবাই বলতেছে যে না ওর এই গ্রামে রাখা যাবে না, যেহেতু এরকম একটা কলঙ্ক ও করে ফেলছে, এরপরে আর এই গ্রামে থাকার কোনো অধিকারও রাখে না। সবাই মিলে ওরা তখন গ্রাম থেকে বিদায় করে দিবে, মানে গ্রাম থেকে তারাই দিবে, এইরকম একটা আলোচনা সমালোচনা সবার মাঝে চলতেছে। তখন আমি চিন্তা করতেছি এখন কি করা যায়, মানে আমিও এখন বা কী করতে পারবো, এখন তো আর কোনো কিছু করার নাই। ওর যেহেতু গ্রাম থেকে বের করে দিবে, ও গ্রাম ছেড়ে চলে যাবে। পরে আমি রাতের বেলায় ওরে বলতেছি, মানে শেষ রাতে বলতেছি তুই কি আমার সাথে যাবি। আমার দিকে তাকায় দেখে বলে আমাকে নিয়ে যাওয়ার জন্যই তো তুমি এটা করছো। আমি তখন বললাম চোপ বেয়াদব, তুই আমার এগুলো কী বলতেছিস। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়ার দরকার নেই, তুই বাড়িতেই থাক। ও আমার বলে আমি আর বাড়িতে থাকবো কেমন করে, বাড়িতে থাকার কোনো রাস্তা কি আমার আছে। এ তো সবাই বলছে আমাকে সকালে সূর্য উদয় হওয়ার আগে আমি যাতে বাড়ি থেকে চলে যাই। আমি বললাম তাহলে যাবি আমার সাথে। ও বলে যেতে তো আমাকে হবেই। এরপরে সকালবেলায় ভোরে আমি তখন ওরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। ও যখন গাড়িতে বসে আছে, আমি তাকায় দেখি ও গাড়ির মধ্যে বসে বসে প্রচুর কান্না করতেছে, এবং কান্না যে করে ওই কান্নার কোনো শব্দ নাই, মানে বাতাসে তার চোখের পানিগুলো বেশি যাচ্ছে এবং ও খুব কান্না করতেছে। আমি তখন বলি কিরে কান্না করতেছিস কেন, তোর তো একটা বড় লোকের সাথে বিয়ে হবে, বেটা অনেক বড় লোক, তার অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সা কম আছে। আমারে বলে বিয়ে হবে না, আমারে তুমি বিক্রি করতেছো, এমনিই বলে। আমি বললাম আমি আবার চিন্তা করতেছি কিরে ওইটা কীভাবে বললো, আম্মা কি আবার ওরে বলে দিল নাকি আমি যে লোকের কাছ থেকে টাকা নিই। আমি বললাম না তোরে বিক্রি করবো কেন, তুই আমার বোন, আমি তোরে বিক্রি করতে পারি, এরকম কিছুই না, আমি তোর ওইখানে বিয়েই দিব। পরে তারে আনার পরে ঢাকাতে আমি তাকে ডিরেক্টলি আমি আবার অন্তরার এটা বলছি যে অন্তরা আমার একটা বোন আছে, ওরে আনতেছে, ওরে আমরা বিয়ে দিবে এরকম কামাল ভাইয়ের কাছে। অন্তরা কিন্তু আবার কামাল ভাইয়ের চিনতো, কামাল ভাই 2 দিন আমার বাসায় আসছে। পরে কামাল ভাইয়ের এই কথা বলছি, পরে অন্তরাকে ডিরেক্টলি আমি আমাদের বাসায় নিয়ে আসছি। অন্তরা কিন্তু তখন জানতো যে আমি বিয়ে করছি, মানে আমার আয়েশা বোন কিন্তু জানতো যে আমি বিয়ে করছি। পরে ওরে বাসায় নিয়ে আসছে, আসার পরে আমি ওরে বাসায় রাখছি, খুব ভালোভাবেই ও আছে। এই দিন আমি কামাল ভাইয়ের খবর দিছি। কামাল ভাই তখন বিকেলবেলা আসছে, এবং আসার পরে কামাল ভাই ওরে দেখছে, দেখে বলতেছে ঠিক আছে তাহলে রাতের মধ্যে বিয়ের আয়োজন কর। আমি বললাম ভাই আমার টাকাটা। পরে কামাল ভাই বলো আচ্ছা ঠিক আছে তোর টাকা আমি দিব। পরে এই কথা বলে কামাল ভাই আমাকে ওই সময় মানে 10 লাখ টাকার একটা চেক দিয়ে দিছে। প্রথমে 5 লাখ টাকা আমাকে ক্যাশ দিছে, আর 5 লাখ টাকা চেক দিয়ে দিছে, তুই চেকে টাকাটা উঠাবি। এই বলে তখন উনি আমাকে 10 লাখ টাকা দিল। দেওয়ার পরে ওনার কাছ থেকে আমি এই টাকাটা নিলাম। নেওয়ার পরে এবং আমি যে ওনার কাছ থেকে টাকাটা নিছি, এটা কিন্তু আমার বউ অন্তরা কিন্তু দেখে গেছে। তো অন্তরা কিন্তু জিনিসটা দেখতে পাওয়ার পরে আমি আর অন্তরারে মানে ওভাবে কোনো কিছু বলি নাই। এবার বিয়ের সাথে দিয়ে দিলাম, আমার বোনের আয়েশার বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি আয়েশাকে ওনার কাছে দিয়ে দিছি, এবং দিয়ে দেওয়ার পরে এই যে টাকাটা আমার কাছে আছে, আর ক্যাশটা কিন্তু ওই যে আমি শুধু ক্যাশটাই পাইছি, আর চেকে উনি যে টাকাটা দিবে এটা চেকটা আমি চেকটা উঠে দেবো না, চেকটা বাউন্স হচ্ছে। আমি ব্যাংকে গেলে উনি বললো যে আমার অ্যাকাউন্টে টাকা জমা নেই, অপেক্ষা করো, মানে আমাকে ঘুরেই আছে।
তো এই শেষ মুহূর্তে আমি বুঝে গেছি যে মনে হয় 5 লাখ টাকা আমার মায়ের, উনি দেবে না। তা আমার বোন ওনার বাসায় আছে, উনি আমার বোনের নিজে বাসা ভাড়া করে রাখছে, ওইখানে আছে। তা এই অবস্থার মধ্যে এই যে 5 লাখ টাকা দিছে, এটা কিন্তু অন্তরা দেখে গেছে। দেখে অন্তরা আমার বলতেছে এই টাকা দিয়ে আমার গয়না কিনে দাও। আমি বললাম আরে আমি ওনার কাছ থেকে টাকা নিয়েছি, এটা দিয়ে আমি কোনো ব্যবসা বাণিজ্য করবো? আমার বলে কিসের ব্যবসা করবা, উনি তোমাকে বড় ভাই হিসেবে টাকা দিছে, তা তুমি টাকা নাও, মানে আমার এটা দাও। মানে অন্তরা এমনভাবে শুরু করছে, ভাই আমি এই টাকাটা আমার কাছে রাখতে পারিনি। এই 5 লাখ টাকার সম্পূর্ণ টাকাটাই অন্তরা নিয়ে গেছে এবং নিয়ে ও হাতে গলার কানের গয়না বানায় ফেলে। 5 লাখ টাকারও গয়না বানায় ফেলে, চিন্তা করেন। তো আমি ভাবছিলাম যে টাকাটা পাইলাম একটা ব্যবসা বাণিজ্য করে আমি একটু ভালো লাইনে চলে আসবো। আবার এরই মাঝে আমার একটা মেয়ে সন্তানও হয়েছে, অন্তরার ঘরে আমার একটা মেয়ে হয়েছে। তাই আমি ভাবছিলাম আমি একটু ভালো লাইনে চলে আসবো, ভালো হয়ে যাব যদি টাকাটা আমি পাই, বা টাকাটা যদি আমি ইউজ করতে পারি। বাট আমার বউ টাকাটা পুরোই নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে এরকম করে মাঝে মাঝে মানে উনি তো কামাল ভাইয়ের বাসা তো আমার বোনের বিয়ে দিয়ে দিলাম। এভাবে প্রায় আমার বোনের বিয়ে হওয়ার 6 মাস পরে একদিন হঠাৎ করে অন্তরার সাথে আমার খুব ঝগড়া লেগে গেছে। মানে এত ঝগড়া লাগছে বলার মতো না। মানে ভাই আর কত, চিন্তা করেন, মানে এখনও ওর চাহিদা শেষ নাই। আমার জন্য এটা আনা, ওর জন্য ওইটা আনা, আমার এই লাগবে, আমার রাতের বেলায় খুব ঝগড়া করছে ওর সাথে, প্রচুর ঝগড়া করছে। ওর সাথে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেছি যে ধর ওর চাহিদা তো আমি আর পূরণ করতে পারি না। বাসা থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে যাওয়ার পরে মানে বাসা থেকে বেরিয়েছি, বেরোয়ে আমি তখন হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসা আছে, বন্ধুর বাসা আছে, ওর বাসার মধ্যে গেছি। ওর বাসার মধ্যে যাওয়ার পরে ওর বাসার মধ্যে আরও 2টা ছেলে আছে, মানে যেগুলো একটু মানে এলাকার লাফাঙ্গা টাইপের ছেলে। এরা বলতেছে ওই 2টার মধ্যে একটা বলতেছে যে মেয়ে লাগবে, পরে বলতেছে যে মেয়ে লাগবে এরকম মানে রাতের বেলা মেয়ে লাগবে। পরে আমি বলছি ভাই আমার মিজাজটা এমনিই খারাপ, আমি ঘুমাবো, তোমরা মেয়ে লাগবে বা কী লাগবে এগুলো তোমরা নাও বা তোমরা করো, আমার ডাইকো না। পরে এমন করতে করতে পরে লাস্ট পর্যন্ত তারা কেমনে ম্যানেজ করছে যে একটা মেয়ে তারা যাবে, এবং এটা নাকি মানে কোথায় মেয়ে রেডি করছে যাবে, এবং মেয়ের ছবি পাঠাইছে। পাঠানোর পরে অমুক জায়গায় মেয়ে আছে, ছবি পাঠাইছে, পাঠায় আমরা এসে ধরছে, ধরে বলছে লিটন ভাই আপনারা চলেন, ভাবির লোকে ঝগড়া হয়েছে, মেয়ে একটু মজা লাগবেন, রাতের বেলায় চলেন। আমি বলি না রে ভাই আমার ইচ্ছা নেই, আমার ভালো লাগতেছে না, আমি যাবো না। পরে বলতেছে ওরে ভাই আপনার যাওয়াই লাগবে, উঠেন তো। এই কথা ধাক্কানি শুরু করছে, আমি মেয়ে দেখি। এই কথা বলে তারা যখন ছবি দেখালো ভাই, আমি দেখলাম যে এটা আমার বোনের ছবি, আমার বোন আয়শার ছবি দেখে আমি বলতেছি কিরে কে পাঠাইছে এটা? বলে এটা আছে কামাল ভাইয়ের আন্ডারেই আছে, এরকম অমুক জায়গায় কামাল ভাই। ওরা কিন্তু জানা যায় কামাল ভাইয়ের কাছে আমার বোনের আমি বিয়ে দিছি। এটা কিন্তু খুব গোপনে আমি বিয়েটা দিছি, কারণ কামাল ভাইয়ের পরিবারের অন্য বউরা যদি জানে তাহলে সমস্যা হবে। এই জন্য অন্য বউরা যাতে না জানে জন্য গোপনে বিয়েটা দেওয়া হয়েছে। পরে মানে আমি তো দেখে আমি তখন আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। কারণ হচ্ছে কামাল ভাইয়ের ফোন দিত তোরা, আমি যে আছি এটা বলিস না, আমি যে আছি এই জায়গায় এটা বলিস না। বলে আচ্ছা ঠিক আছে। পরে কামাল ভাইয়ের ফোন দিল, কামাল ভাই বলতেছে আমার বাসায় আসছে, আমার বাসায় আয়, তবে টাকা লাগবে এত করে। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে কামাল ভাই আমার বোনকে দিয়ে ব্যবসা করাইতেছে। তখন রাতটা কেটে গেল। আমি আর রাতে ওদেরকে বললাম যে ভাই এই মেয়েটার কাছে যাইস না, এই মেয়েটার মাঝে সমস্যা আছে, এটা বলে লোকগুলারে ম্যানেজ করছি আমি, এই লোকগুলারে না ম্যানেজ করছি, হয়তো অন্য লোকও তো যাইতে পারে। এর পরের দিন আমি তখন আমার বোনের বাসায় গেছি। কামাল ভাই আমার বোনের সাথে আমাকে দেখা করতে দেয় না। আমি বললাম আরে ভাই আমি ওর বোনের একটু দেখি, আপনি আমার 5 লাখ টাকা চেক দিলেন, চেকও তো আমি টাকা পাইলাম না, বোনের সাথে একটু কথা বলি। আমার বোন আপনার কাছে আমি বিয়ে দিচ্ছি, আমার বোনের সাথে আমি কথা বলতে পারবো না? উনি বলে ঠিক আছে যাও কথা বলো। এবং কথা বলতে গিয়ে আমি যখন ওরা জিজ্ঞেস করি, আমার বোন তখন চিৎকার করে কান্না শুরু করে, কান্না করতেছে। ও বলে কয়েকদিনে কত শত পুরুষ আমার কাছে আসছে তার কোনো হিসাব নাই। ভাই তোমারে তো উনি 5 লাখ টাকা দিচ্ছে, উনি তার চেয়েও ডাবল টাকা আমারে দিয়ে উঠাই ফেলছে। দপ্তরের বড় বড় লোকেরা যাদের নাম বলে তুমি বিশ্বাস করো না, এদেরকে আমার রুমে আনে, এবং উনি এরকম করে অনেক মেয়েরই বিয়ে করে তাদেরকে ইউজ করতেছে। তোমারে 5 লাখ টাকা দিয়া উনি এই পর্যন্ত আমার দিয়েই উনি 10 লাখ টাকার উপর ইনকাম করে ফেলছে। তখন আমি চোখের পানিগুলো ফেলে বলি আমি আর তোর এইখানে রাখবো না। আরে তুই তো আমারই বোন, আমার বাবাই তো তোর মা, আমার বাবাই তো তোর মার এইখানে আছে, চল আমি তোর নিয়ে যাবো। এই বলে যখন লইয়া রওনা দেয়, কামাল ভাই আমার বলে ওরে কই যাস? আমি বললাম ভাই আমি নিয়ে চলে যাবো, আমার বোন আপনি দিয়ে দেন, আমি আপনার যে 5 লাখ টাকা দিচ্ছেন ওই টাকা আপনার ফিরিয়ে দিব। বলে আগে আমার টাকা দে। আমি বললাম ভাই আমি টাকা দিব, আপনি আমার বোনেরে দেন। উনি বলে আরে নিবি বানি, এই কথা বলে কামাল ভাইয়ের সাথে আমার ধাক্কাধাক্কি হয়ে যায়। আমি তখন বলি কামাল ভাই আমি কিন্তু এখন বেরিয়ে সবাই বলবো আপনি আমার বোনের বিয়ে করে আমার বোনের দিয়ে ব্যবসা করান। এই মুহূর্তের মাঝে কয়েকটা ছেলে চলে আসছে, এসে আমরা ধরে ফেলছে এবং থানা থেকে পুলিশ হাজির। একটা না 2টা না 14টা মামলা আমার নামে দায়ের করা হয়। মাদক মামলা, কিডন্যাপিংয়ের মামলা, এরপরে আপনার এই মানে কামাল ভাইয়ের আমি মারছি এই মামলা, এরকম করে 14টা মামলা শায়েস্তা করে আমার জন্য, এবং করে 14টা মামলা আমাকে তখন জেলে ঢুকিয়ে দেয়। আমি তখন জেলের কুঠুরিতে চলে যাই। চিন্তা করেন এই 14টা মামলায় দীর্ঘ 4 বছর আমি জেল খাটি। এই 4টা বছর আমি বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, বাট আমি বের হইতে পারি না, কারণ কামাল ভাইয়ের হাত এত লম্বা যে ওনার হাতকে ডিঙিয়ে যে আমি বের হবো এরকম কোনো অবস্থা আমার ছিল না। 4 বছর পরে আমার জেল থেকে বের হয়েছি, কিন্তু 4 বছর আমার বউ
অন্তরা একবার দুইবার আমার সাথে দেখা করে। আমি বলছি কামাল ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, কামাল ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, এগুলোই বলছে। এগুলো বলে আমি তখন এগুলো বলছি, কিন্তু আমার বউ আর কী করছে, আমি মনে করছি আমার বউর সময় আমার বাচ্চা নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে বা তার মামাদের কাছে চলে গেছে। কিন্তু জেল থেকে বের হওয়ার পরে আমি আমার বউকে যখন খুঁজি 4 বছর পরে, আমার পরিবার মানে আমার মাই আমাকে বের করে, আমার ছোটো ভাই দ্বারা, এবং আমাদের বরিশালেরই এক ভাই আছে, উনি আমাকে বের করে ওনার সহযোগিতায়, জেল থেকে বের করে। এবং বের হওয়ার পরে আমি যেটা জানতে পারি যে মানে শুধু আমার বোন তো বাধ্য হয়ে এই কাজটা করে, আর আমার বউ অন্তরা, যে অন্তরার জন্য ভাই আমি আমার বোনকে জলাঞ্জলি দিলাম, যে অন্তরার জন্য আমার বোনের গলায় আমি ফাঁসির মালা পরাই দিলাম, সেই অন্তরা আমার মেয়ের নিয়ে স্বইচ্ছায় কামাল ভাইয়ের কাছে গিয়ে এই কাজে লিপ্ত। কামাল ভাই একটা ফ্ল্যাট ভাড়া করছে এবং ওই ফ্ল্যাটের মধ্যে আমার বোনও আছে, আমার বউও আছে এবং অন্য মেয়েরাও আছে, উনি এগুলো করে। তো আমি ওনারে ফোন দিয়ে বললাম, ভাই আপনি এগুলো কেন করতেছেন রে ভাই, আমার বউটার অন্তত ছাইরা দেন। উনি আমার বলে, তোর বোনের তো আমি বিয়ে করছি, আমার বউ দিয়ে আমি করাইতেছি, এটা আমার সমস্যা নাই, কিন্তু তোর বউ তো নিজেই আসছে, তোর বউয়ের টাকার অভাব অনেক, তোর বউ চলতে পারে না, তোর বউ নিজেই আসছে, এখন তোর বউ তো এখান থেকে যাবে না। আমি অন্তরারে পায়ে পর্যন্ত ধরছি, আমার মেয়েটার কথা চিন্তা করো, আমার মেয়েটার কথা চিন্তা করে তুমি ফিরে আসো, এটা কোনো মানুষের জীবন হতে পারে না। অন্তরা ও আর ফিরে আসে না, এবং ও তো ফিরে আসলোই না। এবং আমার যে ছোটো বোন ছিল, আমার ছোটো বোন আসতে চায়, কিন্তু উনি আমার ছোটো বোনকে দেয় না, উনি আজও আমার ছোটো বোনকে আটকায় রাখছে। আর আমার ছোটো বোন লাস্ট পর্যন্ত ও আর আসতেও চায় না। আমার ছোটো বোন আমাকে বলে, ভাইয়া আমি আর এই সমাজে আমার মুখ দেখাইতে চাই না, যা হবার তো হয়ে গেছে। ইভেন আমার বউ এই লাইন থেকে স্বইচ্ছে, আমার বোন তো বাধ্য হয়েছে, আর আমার বউ স্বইচ্ছে এই লাইনে যোগ দিয়ে ফেলছে। এবং এমন করতে করতে কামাল ভাই ওদেরকে নিয়ে দেশের বাইরে বিভিন্ন দেশে নিয়ে যায়, এবং উনি এই ধরনের ব্যবসা বাণিজ্য করে। ভাই আমি আপনাকে যে গল্পটা লিখতেছি তখন রমজান মাস, অবাক হয়ে যাবেন আপনি শুনলে। এই রমজান মাসে কামাল ভাই তার গাড়ির পিছনে হাজার হাজার কাপড় উঠাইয়া ত্রাণ, মানে আপনার পেঁয়াজু, এরপরে বিভিন্ন ধরনের মাংস রমজানে বাজার উঠে মানুষকে দেয়, আবার এগুলো ফেসবুকে আপলোড করে, ফলো করে ওনাকে সবাই দেখে। আবার এখন শুনতেছি উনি নাকি কোনো একটা মানে ভালো দলের পক্ষ থেকে ওই ঢাকার ওই আসনের এমপি ইলেকশনও করবে। তো ভাই আপনাকে বলার মতো আমার কোনো ভাষা নাই, আমি শুধু এটাই বলতে চাই, আমার জীবনটা শেষ হয়ে গেছে আজকে বহু বছর। আমার এই ঘটনা এখন না, আজকে প্রায় 6-7 বছর আগের কথা আমি বললাম। তো আজকে 6-7টা বছর আমার বউ এবং আমার বোন ওনার আন্ডারে আছে, এবং আমি আমার মেয়েটারও আনতে পারি নাই, আমার মেয়েটারই নিয়ে অন্তরে এই ধরনের কাজগুলো করে, আমার বাবুটার আমার দেয় নাই। আর ওরা এখন ভিআইপিভাবে চলাফেরা করে, আমার বউ নিজে গাড়ি দিয়ে চলে, নিজে ফ্ল্যাটে থাকে, আমার বোনও ওই ওনার সাথে দামি গাড়িতে চলাফেরা করে। আর আমি পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে এদিক দিয়ে আমার ভাইয়েরা আর আমার ছোটো বোন মিলে আমার বাবার সহায় সম্পত্তি সব দখল করছে। এবং আমার ছোটো ভাইরা বিষয়টা জানতে পারছে, আমার ছোটো ভাই যে আমি আমার বোনের ওখানে বিক্রি করছি, এবং জানতে পারার পরে গ্রামের মানুষরাও পরে বলে দিছে, যারা যারা এগুলো করছে, রনি সবাই বলে দিছে, চেয়ারম্যানকেও রনি বলে দিছে, এবং চেয়ারম্যান আমাকে, এলাকার চেয়ারম্যান আমাকে বলছে যে তুই এলাকায় ঢুকিস না, এই এলাকায় যদি তুই ঢুকোস তাহলে তুই সারা জীবন জেল খাবি, তোর বোন ছোটো বোন আয়েশার সাথে যা করছিস তুই আর এলাকায় ঢুকিস না। আমার মা তখন সবার সাথে মিল দিয়ে গেল, আমি এলাকা থেকে বের হয়ে গেলাম, না পাইলাম বোনেরে, না পাইলাম মারে, না পাইলাম ভাইরে, না পাইলাম বউরে, না পাইলাম সন্তানরে। এখন এমন এক জীবনযাপন করছি যে জীবনযাপনের প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করি, ও আল্লাহ মৃত্যু দাও, নিঃশ্বাস নিতে পারি না। তখন ভাই আমি একটা রোগেও আছি, ওই রোগটাও শুনলে আপনি মানে বলবেন এটাই আমার হওয়া দরকার ছিল। আমার ক্যান্সার আছে, আমার পায়খানা রাস্তায় ক্যান্সার, এবং আমি হয়তো যে কোনো সময় মারাও যেতে পারি। তো ভাই আমি শুধু এইটুকুই বলে রাখলাম যে আমার জীবনে আমি যে পাপ করেছি, পাপের শাস্তি আমি প্রতিটা পদে পদে পেয়ে যাচ্ছি। আমার কোনো ভাই যাতে আমার মতো করে এরকম পাপের পথে পা না ভাড়ায়, এই জন্য আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আর রেকর্ড করে আমার মাধ্যমে আপনি মানুষকে সচেতন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই লিটনের জীবনের এই বাস্তব গল্পটা আমাকে শোনার জন্য। বন্ধুগণ এই গল্পটা আসলেই খুব কষ্টকর একটা গল্প ছিল। ওনার বোনের সাথে উনি যেটা করেছে এবং করে উনি আল্লাহর কাছে যেটা পেয়েছে, দেখেন অন্তরার জন্যই কিন্তু উনি এসব করেছে। সত্যি কথা বলতে গেলে যদিও ভুল করে থাকে, অন্তরার জন্যই কিন্তু করেছে। দিন শেষে সেই অন্তরাই সেই লাইনে যোগ দিয়েছে। আমি আমাদের এই সমাজে অনেক দেখতে পাই, আমি যখন আমার গল্পগুলো আমি নেই, এরকম অনেক স্টোরি পাই, অনেক মেয়েরা এই যে এখন ঈদ আসতেছে, আমি যে রেকর্ড করতেছি এটা সম্ভবত ঈদের অনেক পরে আপলোড হবে, বাট সামনে ঈদ। এখন দেখা যায় কি জানেন যে অনেক মেয়েরা, কি আফসোস, আমার স্বামী আমাকে শপিং করে দিতে পারে নাই, কত বয়ফ্রেন্ড আছে শপিং করাই দেয়, কত মানে
ছেলে আছে শপিং করে, আপনার হাজব্যান্ড দিতে পারেনি তো কী হয়েছে, আমি শপিং করাই দিব। সে শপিং করতে নিয়ে যায়, শপিং করায়। আপনারা কি করতেছেন ভাই? আমার মা একটা কথা বলে, নিজের তেনাই হোনা, তেনা মানে বুঝুন তো কাপড়, বলে আমার একটা মানে নিজের একটা মানে ময়লা কাপড়ে আমার জন্য এটা স্বর্ণ। আপনার স্বামী যদি ইনকাম করে আপনাকে 2 টাকা দিতে পারে, এই 2 টাকা আপনি সন্তুষ্ট থাকেন। আজকে আমাদের যে ভাইগুলা ব্যাংকের মানে বড় বড় পর্যায়ের মধ্যে সুদ খায়, ঘোষ খায়, তারা মেজরিটি পার্সেন্ট তাদের বউয়ের কারণে। আমি দেখে আসছি ভাই, কারণ বউয়ের চাহিদা মেটাতে পারে না। এই তুমি সরকারি চাকরি করো, কয় টাকা বেতন পাও, এই অমুকে সরকারি চাকরি করে এটা করে ফেলছে, এই তোমাকে সরকারি চাকরি করে এটা করে ফেলছে, এই তুমি কি করছো, আমি তোমার সংসার করবো না। আরে বউ ছেড়ে দিয়ে চলে যায়। আমার ঘনিষ্ঠ এক বন্ধু সরকারি চাকরি করে, আমার কাছে দুঃখ করে, কাঁদে। ও খুব ধার্মিক একটা ছেলে, কাঁদে, কান্না করে করে বলে, বন্ধু কি করবো বল, বন্ধু বউরও তো রাখতে পারি না। ওই আমার কলিগ যে আছে, সে লাখ লাখ টাকা ঘোষ খাচ্ছে, সে বাড়ি গেছে, গাড়ি আছে, আমার কিছুই নেই, আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে যদি আমি ঘোষ না খাই। এই বন্ধুদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, একটু থেমে যান, একটু থেমে যান। এই পবিত্র রমজান মাসে আমি রেকর্ড করতেছি, তো রমজান মাস উপলক্ষেই বলি, একটু থেমে যান। আপনাদের কারণে এই মানুষগুলোকে, এই যে আপনার স্বামী 2 টাকা ঘোষ খাচ্ছে না, এই 2 টাকার ধার কিন্তু আপনাকে রোজ হাসরের ময়দানে নিতে হবে। আর আমার যে ভাইয়েরা আজকে লিটন ভাইয়ের গল্প শুনেছেন, তাদেরকে বলবো, এই অন্তরাকে যদি প্রথম দিকেই ছেড়ে দিত, তাহলে তার জীবনে ভয়ানক পরিস্থিতি নেমে আসতো না। বিষাদর সাপকে আপনি যতই ভালোবাসা দেন না কেন, সুযোগ পাইলে সে ছোবল মারবেই। অন্তরা তার জ্বলন্ত প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।